সেদিন আমি ও কিশোরী অফিস ছুটি করেছিলাম একটা বিশেষ কারণে। দুপুর 2টোর মধ্যে নির্মাল্য নামে তারানাথের এক নতুন গুণমুগ্ধ সঙ্গীর বাড়িতে আমাদের 3 জনেরই নিমন্ত্রণ ছিল। কথা হয়েছিল দুপুরের খাওয়া দাওয়ার পর টানা গল্প গুজব চলবে একদম রাত 7টা পর্যন্ত। তারপর রাত 7:45 হাইকোর্ট মুখো ট্রামে চেপে 3 জন বাড়ি ফিরব। কিন্তু শুরুতেই হলো বিপত্তি। কিশোরীর মেসে পৌঁছে দেখি সে মেসে নেই এবং একই সাথে একজনকে বলে গেছে যাতে আমি এলে ওর জন্য অপেক্ষা করি। টানা 1 ঘন্টা অপেক্ষা করার পর কিশোরী এলো, বলল, ভাইয়া ভাইয়া খুব দুঃখিত, আমার দেরি হয়ে গেল। আমার এক অফিস কলিগের বাড়িতে গিয়ে না, সে তোমায় পরে বলছি আমি কি বলবো, বা এমন আজগুবি ঘটনা শুনলাম যে না গিয়ে থাকতে পারলাম না ভাইয়া। আমি তখন ওর প্রতি এতটাই ক্রুদ্ধ যে ওর করে আসা কাজের বিবরণ শোনার বিন্দুমাত্র আগ্রহ মন থেকে হলো না। উঠে দাঁড়িয়ে বললাম, এখন চলো, কত দেরি হয়ে গেল বলো তো। চলো চলো চলো। আমি ও কিশোরী দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম নির্মাল্যদের বাড়ির উদ্দেশ্যে। কিশোরী ওদের বাড়িটা চেনে। অফিস ফেরার পথে এই নির্মাল্য নামে ছেলেটির সাথে সেও একই ট্রামে ফেরে। তারানাথের কার সাজে কিনা জানি না। অফিস ফেরার সময়ও দেখেছি পরিবেশটা পুরো রৌদ্রদগ্ধ ছিল। এখন আকাশ কিভাবে এত ভারী হয়ে এলো বুঝতে পারলাম না। বিশেষ করে আমাদের অঞ্চলের উপরেই যেন মেঘটা আটকে গেছে। মিনিট 5 হাঁটার পর আমরা একটি একতলা সাদা বাড়ির সামনে পৌঁছালাম। কিশোরী একটু এগিয়ে গিয়ে বন্ধ দরজার কড়া নাড়ল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলল একটি ফর্সা গড়নের বছর 33-এর যুবক। আমাদের দেখে উৎসুক হয়ে বলল, আরে তোমাদের এত দেরি হলো যে? আমার জন্য দেরি হয়ে গেল ভাইয়া। যাই হোক, ঠাকুরমশাই এসেছেন? উনি তো অনেক আগেই এসেছেন। খাওয়া দাওয়া করে উনি বসলেন বৈঠক ঘরে। আমরা আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে এলাম। দেখি তারানাথ চোখ বুঝে মৌজ করে একটা সিগারেট ধরাচ্ছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, কিছু মনে করবেন না, আমি একটা কারণে আমার এক অফিসের কর্মীর বাড়িতে গেছিলাম। যদিও এত দেরি হতো না, কিন্তু... কিশোরী একবার নির্মাল্যর দিকে তাকিয়ে কথাটা বলতে গিয়েও যেন চেপে গেল। তারানাথ বলল, আরে থামলে কেন কিশোরী? এখানে বলতে কোনো বাধা নেই। না ঠাকুরমশাই, ব্যাপারটা এতটাই অবাস্তব যে বলতেও আমার খুব সংকোচ বোধ হচ্ছে। তারানাথ চোখ বুজে মৃদু হাসল, তারপর বলল, তোমাদের কাছে আমার বলা সবকিছুই তো অবাস্তব লাগে, তাই জন্য কি আমি চুপ করে যাই নাকি? যা ঘটেছে বা যা দেখেছে তোমার চোখ, সেটা তো লোকের বিশ্বাস করা বা না করায় মিথ্যে হয়ে যাবে না। তাই বিলম্ব না করে বলে ফেলো। কিশোরী হাতের ইশারায় নির্মাল্যকে একটু জল দিতে বলল। পাশের টেবিলের উপরে রাখা কুজোর থেকে 1 ঘটি জল নিয়ে সে কিশোরীর হাতে দিল। কিশোরী 1 ঢোকে পুরোটা জল খেয়ে বলতে শুরু করল, ঠাকুরমশাই, আজ যা দেখে এলাম এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। বরং এটা বলতে পারেন সমস্তটা এখনো আমার মন বুঝে উঠতে পারেনি কিছুই, বা আমার শিক্ষা বা বিবেচনা কোনো মতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না। আমারই অফিসের কেরানি স্বপন বেশ কয়েকদিন আসছে না দেখে কৌতূহল বশতই আজ স্নান করে একটু হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে গেছিলাম। তখনও বিভূতি আসার খানিক দেরি ছিল। তার বাড়িতে গিয়ে শুনি স্বপন বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। ওর স্ত্রী আমায় ঘরে নিয়ে যেতেই ওকে দেখে বিস্ময়ে চমকে উঠলাম। জানি না কতটা তোমরা বিশ্বাস করবে, দেখি স্বপন আর আগের মতন নেই। ওর মুখের চিবুকে একটা আশ্চর্য পরিবর্তন এসেছে। সেটা আগের থেকে এখন অনেক সরু এবং
বিশেষ করে ওই নাকটা, তার মোটা নাকটা এখন আর মোটা নেই, তা অপেক্ষাকৃত এখন অনেক সরু হয়ে গেছে। এটাও কি সম্ভব ঠাকুরমশাই, নাকি সমস্তটাই আমার চোখের ভুল? এর আগেও কিশোরী আমায় এই কথাগুলি বলছিল, কিন্তু আমি অতটা কানে লাগাইনি। তবে ব্যাপারটা এতই অপ্রাকৃতিক যে এখন ওর মুখে কথাগুলি মন দিয়ে শোনার পরেও একেবারে চুপ করে থাকতে পারলাম না। বললাম, তোমার কি মাথাটা শেষ হয়ে গেল নাকি? মানুষের চেহারা আবার বদলে যেতে পারে নাকি? পারে। আমরা সবাই সবিস্ময়ে তারানাথের দিকে তাকালাম। বললাম, বলেন কি? ঠিকই বলছি, মানুষের চেহারা বদলে যেতে পারে, এবং এই অভিজ্ঞতা আমার জীবনেও একবার ঘটেছে। যতটুকু অবিশ্বাস ছিল কিশোরীর প্রতি, তারানাথের মুখে এই কথাটি শোনার পর তার পরিমাণ কিছুটা হলেও কমল। বলতে বাধা নেই, তারানাথের বলা কাহিনীগুলো এখন রীতিমতো আমরা বিশ্বাস করতে শুরু করেছি। নির্মাল্যও যে মনে মনে এটাই চাইছিল তা ওর দ্রুত পাশের ঘরের থেকে চা মুড়ি নিয়ে আসা দেখেই বুঝলাম। বোধহয় আমাদের দেখেই ও জল চাপিয়ে দিয়েছিল। আমি তারানাথের শান্ত মুখের দিকে তাকিয়ে বললাম, কাহিনীটা বলবেন? তারানাথ ঈষৎ মাথা নেড়ে বললে, না বলার কোনো কারণ নেই। তবে বিশ্বাস যদি না করো তবুও আমায় বলার কোনো দরকার নেই, কারণ নতুন অতিথির বাড়িতে এসেছি আজ, পরিবেশও ভিন্ন, তাই কাহিনীর সাথে আমার বচনভঙ্গি ও বিশ্লেষণের কিছু ফারাক থাকলেও থেকে যেতে পারে। কি বলো নির্মাল্য? নির্মাল্য তখন বিস্ময়ে জবুথবু। পরপর দুবার মাথা নেড়ে ও যে কাহিনীটি শোনার জন্য অত্যন্ত পরিমাণে উত্তেজিত তার প্রমাণ দিল। তারানাথ এক চুমুকে পেয়ালার অবশিষ্ট চা একসাথে কণ্ঠস্থ করে একটা সিগারেট ধরালো। আগামী দুদিন আর এই জিনিসটার অভাব তারানাথের হবে না, কারণ নির্মাল্য তো আছেই, তার সাথে কিশোরীও দেরি হয়ে যাওয়ার উৎকোচ হিসেবে এক প্যাকেট পাসিং শো নিয়ে এসেছে। বাইরে টিপটিপানি বৃষ্টির শব্দ শুরু হতেই ঘরের ভেতরে শুরু হলো উৎকৃষ্ট কথকের জীবন কাহিনী। আমার ভবঘুরে জীবনের মাঝের দিকের ঘটনা এটি। মুর্শিদাবাদ শ্মশানে অলোকানন্দ মুকুজ্জে নামে এক গুরুজির সাথে বেশ কয়েকদিন কাটানোর পর গুরুজি দূরের গ্রামে কোনো এক অষ্টম প্রহর অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে চলে গেলেন। আমাকেও কয়েকবার বলেছিল, কিন্তু আমার মন যেতে চাইল না। ঘর ছেড়েছি তো আর আমোদ প্রমোদ বিনোদনের জন্য নয়, এই ত্যাগের কারণ ভিন্ন। মনে মনে কঠোর সংকল্প করেই নিয়েছিলাম, যেভাবেই হোক উচ্চমানের সাধক আমায় হতেই হবে। গুরুজি চলে যাওয়ার পরও দুদিন সেখানেই ছিলাম। মন স্থির করলাম কোন দিকে যাব, কারণ একটা কথা ঠিক, আমি সব সময় রাম জয়পুরের দিক এড়িয়ে চলতাম। বীরভূমের শ্মশানের মাথু পাগলি কথাটা আমায় ভুল বলেনি। আমার ভেতরে বাড়ির টান মাঝে মাঝেই জেগে উঠত সেই সময়কালে। কত হতাশ হয়েছি জীবনে। যাক, সেসব কথা দুদিন বাদে পূর্ব দিক ধরে হাঁটতে হাঁটতে দিন শেষ হলো এক চাষের জমির মাঝে। দুপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত এবং তার ফাঁকে ফাঁকে মাথা চাড়া দিয়েছে অহেতুক জন্মে ওঠা সর্ষে ফুলের গুচ্ছ। বোধহয় এর আগে এই জমিতে সর্ষে চাষ করা হয়েছিল। আমি পর ধরে আরো একটু এগিয়ে গিয়ে একটা চার জমির সংযোগস্থলে পৌঁছালাম। সমকোণ বরাবর চারিদিকে রাস্তা চলে যাওয়ায় এখানকার পরের আয়তন অপেক্ষাকৃত বড়। ঠিক করলাম সেখানে বসে আজকের রাতটা কাটিয়ে দেব। পুটলিতে দুটো পাকা কলা আর কিছু বাতাসা ছিল। গুরুজি দিন তিনেক আগে পুজো করে এই প্রসাদ আমায় দিয়েছিলেন, সেগুলোই আমার রাতের খাবারের যোগান দিল। সে তোমাদের কি বলবো, তখনকার সময় যে রজনী আমরা দেখেছি তেমন রাত এখন আর পাওয়া যায় না। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝে সেই যে আমি বসে আছি,
প্রকৃতির একমাত্র উন্নত প্রাণী হয়ে তবুও এক মুহূর্ত একা বোধ করতে দিচ্ছে না আমায় পরিবেশ। শীতের রাতের সনসনে উত্তরে হাওয়া আর তার সঙ্গে ভেসে আসা দূরের কোনো অজানা গ্রাম থেকে পদাবলী কীর্তনের সুর। আকাশে বাতাসে স্পষ্ট দৈব আবির্ভাব অনুভব করছিলাম। রাত তখন কত হবে জানি না, কিছুক্ষণের জন্য চোখটা আমার বোধহয় লেগে এসেছিল। হঠাৎ ঘোর কাটল একটা ফিনফিনে গলার শব্দে। কে বাবা তুমি? এই শীতের রাতে মাঠের মধ্যে একা একা বসে আছো কেন? চমকে উঠে তাকিয়ে দেখি একজন বছর 50-60-এর বৃদ্ধ হাতে একটা হ্যারিকেন নিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। বললাম, আমি পথে পথে ঘুরি আর জগৎমাতার আরাধনা করি। আজ পথ হাঁটতে হাঁটতে এইখানে এসে সন্ধ্যা হয়েছে, তাই এখানেই আস্তানা করেছি। গ্রাম কত দূর এখান থেকে বাবা? তুমি ব্রাহ্মণ? আমি মাথা নাড়লাম। বেশ বেশ, শোনো বাবা, বেশি দূরে নয় গ্রাম এখান থেকে। গ্রামের মধ্যেই আমার বাড়ি। তাই বলছিলাম, এই রাত দুপুরে এখানে না বসে থেকে আমার বাড়িতেই চলো না। ঘরে আমার একটা চৌকি আছে, ওতে আমাদের দুজনেরই হয়ে যাবে। বৃদ্ধের আতিথেয়তায় আপ্লুত হয়ে গেলাম। যাযাবরের মাথার উপরে ছাউনির প্রতিশ্রুতি পেলে তা কখনোই প্রত্যাখ্যান করা সম্ভব নয়। অগত্যা রাজি হয়ে তার সাথে হাঁটা শুরু করলাম। কথায় কথায় জানতে পারলাম বৃদ্ধের নাম রামজীবন দাস। কৌতূহল চাপা না রেখে প্রশ্ন করলাম, আচ্ছা, এত রাতে আপনি এদিকে কেন এসেছিলেন জানতে পারি? আমি এসেছিলাম ওই পশ্চিমের দিকে ঘুনি পাততে। এই পথের থেকে আমার ফেরার কথা নয়। ভালোই হয়েছে ফিরলাম, নইলে এত রাতে বামুন সেবা করার সুযোগ পেতাম কই। এই জাতীয় বিশ্বাসে কোনো রকম অভিব্যক্তি প্রকাশ করা বন্ধ করে দিয়েছি আমি। সে সময় বাড়িতে ব্রাহ্মণ সেবা করতে পারলে গৃহস্থের কল্যাণ হতো বলে সবাই মনে করত। রামজীবনের বাড়ি বেশি দূর নয়, মিনিট 10-এর মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। বাড়িটি একচালা, 4টে মাটির দুর্বল দেওয়ালের ওপর কোনো রকমের সামনের দিকে কাত হয়ে একটা বিচুলির ছাউনি দেওয়া আছে। ঘরের তালা বলতে একটা মোটা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি দড়ি, দুটি কড়াকে একত্রিত করে শক্ত করে বাঁধা। রামজীবন সেই দড়ির গিট খুলতে খুলতে বলল, বাবা বাবা তুমি হাত পা ধুয়ে নাও। সকালে রান্না করা 2টো ভাত আর চুনো মাছ দিয়ে কাঁচকলার ঝোল সব রয়ে গেছে। যদি তোমার আমিষে আপত্তি না থাকে সেগুলো তুমি খেতে পারো। আমিষে আমার আপত্তি কোনো কালই ছিল না। শুধু কিছু বিশেষ সাধনার আগে আমিষ খাবার ভক্ষণ করা যায় না, সেগুলো মানতেই হতো। তাছাড়া তন্ত্রমতে সেভাবে খাবার বস্তু বা বিষয়ের উপরে তেমন কোনো বিধিনিষেধ নেই। বললাম, না, কোনো অসুবিধা নেই, খিদে পেলে খেয়ে নেব। সৌজন্যতার খাতিরে বললাম ঠিকই, তবে বৃদ্ধ কিন্তু আমার মনের কথা কিভাবে যেন বুঝতে পারল। মৃদু হেসে বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বাড়ছি। রামজীবনের দেওয়া 1 ঘটি জল আর একটা ছোট কেরোসিনের বাতি নিয়ে যখন বাইরে এলাম, তখনই প্রথম লক্ষ্য করলাম ব্যাপারটা। আমি উঠোনের যেই প্রান্তে দাঁড়িয়ে আছি সেখান থেকে সোজা পূর্ব দিক বরাবর আকাশের রং ঈষৎ নীল। শুধু নীল নয়, আরো কিছুক্ষণ একই দিকে চেয়ে থাকার পর দেখলাম ওই ঘন নীলচে আকাশের অভ্যন্তর থেকে ছুটে গেল একটা নীল রঙের উল্কা। মনে পড়ে গেল বাবার মুখে শোনা সেই অমর জীবনের কাহিনীর কথা।
ওনার মুখে এইরকম একটা প্রকৃতির উল্লেখ আমি শুনেছিলাম। তাহলে কি আমায় কোনো সংকেত দেওয়া হলো এটার মাধ্যমে? পরক্ষণেই আকাশ একেবারে স্বাভাবিক। আমি হাত পা ধুয়ে ওদিকে আরো একবার তাকিয়ে ঘরে চলে এলাম। রামজীবন এদিকে কলার পাতায় মোটা চালের ভাত, মাছের চচ্চড়ি সব সাজিয়ে রেখেছে। কি চমৎকার বৃদ্ধের রান্না! এটা ওটা গল্প করতে করতে রামজীবন হঠাৎ হয়ে গেল চুপ। তার দিকে চোখ পড়তেই দেখলাম সে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে, এবং সেই ভাবনায় যে স্বস্তিসূচক কিছু চলছে না তার প্রমাণ বহন করছে তার কপালে পড়া ভাঁজগুলো। বললাম, কি ব্যাপার, কি ভাবছেন? রামজীবন ইতস্তত করে বলল, লোক মুখে শুনেছি তান্ত্রিক বা ওঝারা নাকি অনেক উপায় জানে অপ্রাকৃতিক কোনো বিষয় থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে পারে। তুমিও যখন এই পথেই রয়েছ, আমি তোমায় একটা বিষয় জানাতে চাই। কোন বিষয়? রামজীবন একটু গুছিয়ে বসে বলল, আমাদের গ্রামের জমিদার চন্দ্রকমল রায় একটা অস্বাভাবিক সময়ের শিকার হয়েছে। যদিও শুধু ও নয়, এই একই জিনিসের শিকার হয়ে চলেছে ওর পূর্বপুরুষ আদিনাথ রায়ের সময় থেকেই। সমস্ত রকম ডাক্তার বৈদ্যি করেও কোনো ফল হচ্ছে না। কোনো অসুস্থতা নাকি? তাহলে তো বোধহয় বেঁচে যেত, তবে আমার মনে হয় এটা অসুস্থতা না। একই সময় একই বয়সের গণ্ডিতে এসে যদি বিবাহের পূর্বেই সেই মানুষ মারা যায়, তবে কি আর ব্যাপারটা অসুখ বলে মেনে নেওয়া যায় বাবা? কথাটা শুনে আমি বিস্মিত হলাম। বললাম, আমায় একবার নিয়ে যেতে পারেন ওই বাড়িতে? তুমি যাবে? এটা তো খুবই ভালো কথা। আমি কাল সকালেই তোমায় নিয়ে যাব সেখানে। সেই রাতে আর বিশেষ কথা হলো না এই ব্যাপারে। সকালে ঘুম ভেঙে আমি সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে পড়লাম। ভয়ে আর বিস্ময়ে নিজের অস্তিত্বের ওপরে অবিশ্বাস জন্মালো মুহূর্তেই। দেখলাম সবুজ মাঠের প্রান্তরে যেই 4টে পরের সংযোগস্থলে আমি কাল রাতে বসেছিলাম, ঠিক সেই স্থানেই আমি কখন শুয়ে ঘুমিয়ে পড়েছি। অর্থাৎ এতক্ষণ যা দেখলাম সবই আমার স্বপ্ন। মাথার উপরে 2টো কাক হঠাৎ কোথার থেকে এসে চরকি কাটতে শুরু করলো। এ মোটেও ভালো সংকেত নয়। তবে মন ইতিমধ্যেই স্থির করে নিয়েছে যে জমিদার চন্দ্রকমল রায়ের ভিটেতে আমায় একবার যেতেই হবে, কারণ তখনও পর্যন্ত আমি কোনোদিনই একেবারে ভিত্তিহীন স্বপ্ন দেখিনি। গুরুজি বলে দিয়েছিলেন, তোমার নিকটস্থ কোনো মানুষের বিপদ থাকলে তুমি যে কোনো ভাবে তার পূর্বাভাস পাবে। দিনের আলোয় চারিদিক একবার চোখ ঘুরিয়ে নিতেই উত্তর দিকে কিছু কাঁচা বাড়িঘর দেখতে পেলাম। অগত্যা সেদিকেই এগোলাম। মাঠের প্রান্তরে যেখান থেকে গ্রামের রাস্তা শুরু হয়েছে, সেখানে পৌঁছেই দেখি একজন মধ্যবয়স্ক লোক 2টি বলদ চড়িয়ে এই পথেই এগিয়ে আসছে। তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, জমিদার চন্দ্রকমল রায়ের বাড়ি কি এই গ্রামেই? লোকটি সজ্জন। আমার গলায় পইতে দেখে সম্ভ্রমের সাথে বললেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যান। হাফ মাইল যাওয়ার পরেই একটা মোটা চটকা গাছ দেখবেন। সেখান থেকে বাদিক চলে গেলেই পেয়ে যাবেন জমিদার বাবুর বাড়ি। অসুবিধা হবে না, ওখান থেকেই বাড়ির ফটক দেখা যায়। আমি ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে যে কটা বাড়ি চোখে পড়ল, প্রতিটিতেই দেখলাম বউ মেয়েরা বসে বসে মাটির হাঁড়িতে রং করছে।
আগের করে রাখা কিছু হাড়ির কারুকার্য দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। গাছে গাছে দোয়েল খেলছে আপন মনে। কয়েকটা বিবস্ত্র ছেলেপুলে সারা গায়ে কাদা মাটি মেখে একটা ঘুড়ি নিয়ে কাড়াকাড়ি করছে। জমিদার বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হলো না, তবে স্বপ্নে দেখা ঘটনার মর্ম যে ভুল নয় তা এই বাড়ির প্রধান ফটকের সামনে আসতেই বুঝতে পারলাম। পুরো বাড়িটাকে কেন্দ্র করে একটা কালো মসলিনের মতন বলয় ঘোরাফেরা করছে। এই ছায়া সবাই দেখতে পায় না। আমিও কিভাবে দেখি সেটার যুক্তিযুক্ত কারণ আমিও বলতে পারবো না। প্রধান ফটক পেরিয়ে বাড়ির প্রাঙ্গণে পা রাখতেই দেখলাম দুজন লোক ব্যস্ত হয়ে বারান্দা থেকে নেমে আসছে। একজন দ্রুত হেঁটে আমার পাশের থেকে বেরিয়ে গেল। হাতের ব্যাগ দেখে বুঝলাম উনি হয়তো একজন ডাক্তার। অন্য লোকটি কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে আমার দিকে হাত জোর করে এগিয়ে এলো, বলল, আহা, কি সৌভাগ্য আমার! এই সময় আমার বাড়িতে ব্রাহ্মণের চরণধুলি পড়েছে। আসুন 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 ঠাকুরমশাই, আসুন। আমি অনুমান করে বললাম, আপনি কি জমিদার চন্দ্রকমল রায়? এই প্রশ্ন করাটা যদিও আমার স্বাভাবিক ভদ্রতায় বাধা দেয়, তবুও নির্দিষ্ট কিছু কারণবশতই সেই লজ্জা আমায় ত্যাগ করতে হলো। জমিদার অনেক দেখেছি, কিন্তু এমন সাধারণ পোশাক পরিচ্ছদ পরিহিত অযত্ন লালিত মানুষ যে জমিদার হতে পারে তার আজ আমি এর আগে কোনোদিনও পাইনি। উনি কিছুমাত্র বিব্রত না হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই ঠাকুরমশাই। এমনিতে এক মহা সংকটে পড়ে আছি আমি। এই সময় ব্রাহ্মণ সন্তানের আগমন যে সত্যিই অনুকূল। ওরে রঘু, কোথায় আছিস রে? এক ঘটে জল নিয়ে আয় চট করে। ব্যস্ত হবেন না রায়বাবু, আমি আপনার বিপদের কথা জানতে পেরেই এখানে এসেছি। কিভাবে জেনেছি জানতে চাইবেন না, কারণ আমিও আপনাকে সেটা বোঝাতে পারবো না। চলুন আপনার কাছ থেকে আগে সবটা শুনি। জমিদার বাবু ব্যস্ত সমস্ত হয়ে আমায় নিয়ে গেলেন বাড়ির বারান্দার উপরে। এ বাড়ির জমিদার শুধু নয়, বাড়িটা দোতলা হলেও এটার স্থাপত্য যে বহু প্রাচীন তা এর জায়গায় জায়গায় গর্ত হয়ে যাওয়া মেঝে দেখলেই বোঝা যায়। জমিদার বাবু আমায় নিয়ে বসলেন তার বৈঠকখানায়। ততক্ষণে রঘু নামের ভৃত্যটি বৈঠক ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। চন্দ্রকমল বাবু ওকে হাতের ইশারায় ঘটিটা ওখানে নামিয়ে চলে যেতে বললেন। সেও কর্তার হুকুম অনুযায়ী সেটা দরজার সামনে নামিয়ে রেখে চলে গেল। এবার রায়বাবু বলতে শুরু করলেন এক ভয়ঙ্কর প্রাচীন ঘটনা। এই ঘটনার সূত্রপাত হয়েছে আমার 3 পুরুষ আগে থেকে। আমার প্রপিতামহ ঘোর তান্ত্রিক ছিলেন। গৃহত্যাগ করে প্রায় 10 থেকে 15 বছর বাইরেই কাটিয়েছেন। বহু বছর পর তিনি যখন ফিরে এলেন তখন থেকে শুরু হলো ওনার দাদা ও তার মধ্যে এক তুমুল অশান্তি। যদিও তারা 3 ভাই ছিলেন, তবুও এভাবেই অন্যত্র কাটাতেন তারা। অশান্তির মূল কারণ বিষয় সম্পত্তি ও জমিদারের ক্ষমতা দখল। সেই অশান্তি এমন পর্যায়ে এসে পৌঁছয় যে বড় দাদা প্রতাপরঞ্জন রায় তার ভবঘুরে ভাইকে গলা টিপে হত্যাও করেন। কিন্তু সেটা করে তিনি পড়ে যান মহাবিপাকে, কারণ তাকে এই কাজ করতে দেখে ফেলে তার স্ত্রী তিরুবালা। ক্রমে তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বাড়ির কাউকে সহ্য করতে পারতেন না, এমনকি স্ত্রী ও তার শোবার ঘর পর্যন্ত আলাদা করে ফেলে। খাওয়া দাওয়া ত্যাগ করে তিনি তার নিজের ঘরেই পড়ে থাকতেন সারাটা দিন। মাঝে মাঝে চেঁচিয়ে কেঁদে উঠতেন, আবার কখনো বা মাঝে মাঝে একা একাই হাসতেন। শেষে উনি একদিন ঘর থেকে বেরিয়ে ওনার স্ত্রীর কাছে এলেন। তখন তার শরীরের অবস্থা একেবারেই ভালো নয়। ওনাকে দেখে বাড়ির সবাই তো চমকে উঠলেন। শীর্ণকায় শরীর দেখলে মনে হয় কঙ্কালের উপর কোনো মতে একটা চামড়া আটকানো আছে।
কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, তিরুবালা, রতনকে তুমি বাঁচাতে পারবে না, কোনোভাবে আটকাতে পারবে না তুমি। নিতাই নিতাই নিতাইকে নিয়ে ভালো থেকো, নিতাইকে নিয়ে ভালো থেকো। এই রতন ছিল তার বড় ছেলে এবং নিতাই ছিল ছোট। এই কথা বলে যাওয়ার কিছুদিন পরেই প্রতাপরঞ্জনকে তার ঘরে মৃত অবস্থায় আবিষ্কার করা হয়। এই সময় থেকে শুরু হলো এই বাড়িতে বড় ছেলের মৃত্যুলীলা। কিন্তু সময় ও বয়স দুটোরই একটা আশ্চর্য পরিবর্তন ঘটে গেল সবার ক্ষেত্রে। এবারই বড় ছেলে বিবাহে প্রস্তাব পাকাপাকি হলেই তার মধ্যে সম্পূর্ণ প্রতাপরঞ্জনের মতোই ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়। তার ছেলে রতনের ক্ষেত্রেও সেই একই পরিবর্তন হয়েছিল। তবে আরও একটি আশ্চর্যের ব্যাপার হলো ঈশ্বরের নিষ্ঠুর লীলায়। যতবারই কন্যা সন্তান জন্ম দিয়ে এই ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করা হয়েছে, ততবারই প্রত্যেকে ব্যর্থ হয়েছে। তারপর থেকে এ বাড়িতে আর কন্যা সন্তান জন্মায়নি কোনোদিন। আমি অবাক হয়ে পুরোটা শুনলাম, প্রশ্ন করলাম, আপনারাও কি দুই ভাই ছিলেন? হ্যাঁ, কিন্তু দাদা মারা গেছে সেই একইভাবে। আমার বাবার দাদা সূর্যভূষণ রায়, তারও মৃত্যু হয়েছে সেই একইভাবে। অনেক ওঝা তান্ত্রিক দেখানো হয়েছে ঠাকুরমশাই, ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা জলের মতো খরচ হয়েছে, কিন্তু কিন্তু কোনো উপায় হয়নি ঠাকুরমশাই। এখন আমার বড় ছেলে জয়নের সেই একই অবস্থা। সম্পূর্ণ ব্যাপারটা শুনে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ বসে রইলাম। তারপর বললাম, আপনার বড় ছেলের কাছে একবার আমায় নিয়ে যেতে পারেন? ঠাকুরমশাই, ওর অবস্থাও এখন সেই একই রকম। ঘর থেকে কোনো মতে বাইরে আনা যায় না ওকে। বিছানায় শোয়া সারাটাক্ষণ, ঘরের কোণে কিরকম গুটি মেরে বসে থাকে। ভিড় করে ওর কাছে গেলে কখনো কখনো বিরূপ আচরণও করে, এমনকি হাত তুলছে আমার উপরে। আমি নিশ্চিত এটা এমন কোনো একটা মানসিক রোগ যা আমাদের পরিবারের সূত্র ধরে এগিয়ে আসছে। আপনি হয়তো বিষয়টা নিজের চোখে না দেখলে ঠিক বুঝতে পারবেন না। আসুন 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 ঠাকুরমশাই, আসুন। আমি জমিদার বাবুকে অনুসরণ করে দোতলা সিঁড়ি দিয়ে উঠে লম্বা বারান্দা পেরিয়ে পৌঁছালাম দক্ষিণ দিকের একদম কোণার ঘরটির সামনে। দরজা ভেজানো ছিল, চন্দ্রকমল হালকা ঠেলতেই সেটা খুলে গেল। ঘরের প্রতিটা জানালা বন্ধ থাকায় ভেতরটা যথেষ্ট অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। রায়বাবু নিচু গলায় বললেন, আপনি ভিতরে যান ঠাকুরমশাই। আমায় দেখলে খুব উত্তেজিত হয়ে উঠছে জয়ন। বলে উনি দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘরের ভেতরে এক পা রাখতেই আমার শরীরের রক্ত যেন জল হয়ে গেল। দেখলাম ঘরের কোণ থেকে দুটি উজ্জ্বল সবজে চোখ নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। ঠিক যেমন অন্ধকারে জানোয়ারদের চোখ জ্বলে, তার থেকে কিছুটা দূরেই একটা বন্ধ জানালার নিচের থেকে সরু হয়ে ঘরে আলো প্রবেশ করছে। আমি পা টিপে টিপে সেদিকেই এগোলাম। ঘরের মধ্যে যে গন্ধ মোমো করছে তা কি শুধু আমিই পেলাম নাকি জমিদার বাবুও এর আগে পেয়েছেন, সেই প্রশ্ন একবার আমার মাথায় পাক খেয়ে বেরিয়ে গেল। সেই চোখ এখনো স্থির আমার দিকে তাকিয়ে, এমনকি তার দৃষ্টি যে আমার স্থান পরিবর্তনের সাথে সাথে জায়গা বদল করছে তাতেও সন্দেহ নেই। আমি হাতড়ে হাতড়ে জানালার শেকল নামিয়ে এক ধাক্কায় জানালা খুলে দিতেই সেই হাড়হিম করা দৃষ্টির অধিকারী উধাও। কারণ যে দৃষ্টি এতক্ষণ আমার দিকে নিবদ্ধ ছিল তার উচ্চতা প্রায় আমার নাক বরাবর, কিন্তু এখন সেই একই স্থানে গুটি মেরে বসে আছে
একটি শীর্ণকায় নোংরা ফাটা বস্ত্র পরিহিত যুবক। আমাকে হাতের ইশারায় সে বারবার ঘরের থেকে বাইরে চলে যেতে বলছে। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। ওর কপালে একটা সাম্প্রতিক কাটা দাগ। ছেলেটির নিঃশ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিকভাবে অস্থির। ঠোঁটের কোণ থেকে একটা কালশিটে তরল গড়িয়ে পড়ার ছাপ পড়ে রয়েছে। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে জয়ন? একটু গুমড়ে উঠে ছেলেটা চুপ হয়ে গেল। পরক্ষণেই চোখ বুজে দেওয়ালে এলিয়ে পড়ল ছেলেটি। বুঝলাম সে আমার ডাকে সাড়া দেবে না। আমি ঘর থেকে বেরিয়ে আবার দরজা বন্ধ করে দিলাম। ততক্ষণে আমি বুঝে গেছি জয়নের ওপরে কোনো যোগিনী ভর করেছে। কিন্তু এটাই যদি রায় পরিবারের বংশানুক্রমে মৃত্যুর কারণ হয়, তবে এই হাকিনী বা যোগিনী অতিমাত্রায় ভয়ঙ্কর ও শক্তিশালী। আমি রায়বাবুকে বললাম, একটা ঘরে আমায় কিছুক্ষণ একা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? আমি কিছু বিষয় একটু বিবেচনা করতে চাই। অবশ্যই ঠাকুরমশাই, আসুন আসুন, আমার সাথে আসুন। লম্বা বারান্দা ধরে উত্তর দিক বরাবর হেঁটে এসে ঠিক সিঁড়ির মুখের ঘরটা আমার জন্য খুলে দেওয়া হলো। আমি দরজা বন্ধ করে দিয়ে পুটলি থেকে গুরুজির দেওয়া দুটি পুঁথি খুলে বসলাম। এই পুঁথি সর্বসমক্ষে পাঠ করা যায় না। গঙ্গা শুদ্ধি হয়ে একান্তে এই ধরনের বিদ্যা জ্ঞানলব্ধ করতে হয়। তন্ত্র পর্যায়ের শুরু থেকে একদম উচ্চ মার্গের তন্ত্র সাধক হয়ে যাওয়া পর্যন্ত যত প্রকারের পদ্ধতি ও সাধনার দ্বারস্থ হতে হয়, এতে তার সমস্তটাই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা আছে। যেটা নেই তা হলো সাধনার বীজ মন্ত্র। সেটা প্রাপ্ত করতে গেলে সাধকের গুরুর সান্নিধ্য অনিবার্য। এই পুথিকার একদম শেষের পৃষ্ঠায় পেলাম আমার প্রয়োজনীয় বিষয়টি। সেখানে লেখা রয়েছে, কোনো ন্যায়পরায়ণ তন্ত্র সাধককে যদি হত্যা করা হয়, তবে তার দেহের থেকে তৈরি ঋণাত্মক শক্তি রয়ে যায় সেই হত্যাকারীর কুলধ্বংস করে দেওয়ার জন্য। তান্ত্রিক হতে গেলে যে প্রকার ত্যাগ একজন পার্থিব ব্যক্তিকে করতে হয়, তার প্রতি কুটিলতা ও প্রতিহিংসা পরায়ণ কোনো কাজ করলে তার ফল ভোগ করতে হয় পরবর্তী 7 প্রজন্ম ধরে। এই অভিশাপের থেকে মুক্তি পাওয়ার কোনো গূঢ় উপায় নেই। যেটা আছে তা অতিশয় ভয়ানক। সে বিষয়ে পরবর্তী খণ্ডে কিছু বিশ্লেষণ করব। বাস, গুরু এইটুকুই লিখেছেন। দ্বিতীয় খণ্ড বা এর যে আদৌ দ্বিতীয় খণ্ড আছে সে বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, এমনকি গুরুজিও বলেননি। অর্থাৎ 3 প্রজন্ম আগে প্রতাপরঞ্জন তার যে ভবঘুরে তন্ত্র সাধক ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন, সে খুব স্বাভাবিক মানুষ ছিলেন না। ঋণাত্মক শক্তি তন্ত্র সাধকের জ্যোতি না ফুটলে জন্মায় না। তন্ত্র সাধকের জন্য এই শক্তি খুবই উপকারী এবং অভয় প্রদানকারী। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এর প্রতিক্রিয়া ঠিক বিপরীত। বীরভূমের শ্মশানে যোগিনী ও হাকিনীদের বশ করার পদ্ধতি আমি শিখেছিলাম মাতু পাগলির কাছের থেকে। সেই পথই আমায় অবলম্বন করতে হলো। ঘর থেকে বেরিয়ে নিচে বৈঠক ঘরে এলাম। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মাথা নিচু করে বসেছিলেন রায়বাবু। বললাম, রায়বাবু, বাড়িতে একটা যজ্ঞের ব্যবস্থা করতে হবে। আপনার ছেলের উপরে অপশক্তি ভর করেছে, আর বেশি দেরি করলে ওর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমার কথা শুনে জমিদার বাবু ব্যস্ত হয়ে উঠলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, বলুন ঠাকুরমশাই, আমায় কি কি করতে হবে? আপনার যা যা প্রয়োজন নির্দ্বিধায় আমায় বলুন। বেশি কিছু নয়, কিছু ইট বালি জোগাড় করুন যজ্ঞ বেদি তৈরি করার জন্য। 1 পাজা শুকনো বেল কাঠ,
সেখানে ঘি ও পঞ্চজবা ফুলের 3টে মালা। এ কটা জিনিস যদি রাত 8টার আগে জোগাড় করতে পারেন তবে আজ রাতেই আমি ক্রিয়া সম্পন্ন করব। বাকি আর যে কয়েকটা জিনিস দরকার তা আমার কাছেই আছে। সবটা শুনে উনি ব্যস্ত হয়ে ডাকলেন, রঘু, রঘু, এদিকে আয় তাড়াতাড়ি। রঘু দৌড়ে এলো। এই এই তোরা থাকিস কোথায় বলতো? নে মন দিয়ে শোন, 2 পাঁজা বেলকাঠ, 1 সের ঘি আর 3টে পঞ্চজবা ফুলের মালা। এক দৌড়ে কাউকে সঙ্গে করে নিয়ে জোগাড় করে নিয়ে আয়, সন্ধ্যার আগেই লাগবে কিন্তু। যা 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 যা, দেরি করিস না। আর ঠাকুরমশাই, বেদি বানানোর সরঞ্জাম আমি জোগাড় করে দিচ্ছি। জমিদার বাবুর চোখে মুখে ছেলের জীবন বাঁচাতে পারার এক অকৃত্রিম আকাঙ্ক্ষা এখন আরো প্রস্ফুটিত। ব্যস্ত হাতে আমায় তামাক জেলে দিয়ে ফোর্সের নলটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। সত্যি আমি ভেবেছিলাম খুব সহজেই পরিত্রাণের পথ আমি পেয়ে গেছি, কিন্তু আমার ধারণা যে সম্পূর্ণ ভুল তা বুঝতে পারবে এই গল্পের শেষে। দাও, আর একটা সিগারেট দাও দেখি। তারানাথ গল্পের থেকে বেরিয়ে সিগারেট চাইল ঠিকই, আমরা 3জনই কিন্তু তখনও গল্পের মধ্যে। কি হে? এইবার চটক ভাঙল। বললাম, হ্যাঁ নির্মাল্য, একটা সিগারেট দাও। সিগারেট ধরিয়ে তারানাথ একটা লম্বা টান দিয়ে বাইরের দিকে তাকালো। একই সাথে আমাদেরও কানে যেন হঠাৎ করে তুমুল বৃষ্টির শব্দ এসে ধাক্কা খেল। সত্যি সব গল্পকথকের মধ্যে এই গুণ থাকে না। চোখ, মুখ ও গলার সুরের ওঠানামার এমন মেলবন্ধন এই বৃদ্ধ বন্ধু ঘটাতে পারেন যে বজ্রপাত সহ বৃষ্টি তো দূর, মৃদু কোনো ভূমিকম্প হয়ে গেলেও বোধহয় টের পাব না। তারানাথের আর একটি প্রধান বিশেষত্ব হল খুব মিশুকে লোক কিন্তু সে নয়। কেবলমাত্র আমরা কজন ছাড়া অন্য কারোর সঙ্গে প্রয়োজন ব্যতীত কথা বলে না। আমাদের সাথেও বলতো না যদি না প্রথম থেকেই আমরা কোনো না কোনো তর্কের মাধ্যমে গল্প শুনতে শুরু না করতাম। এখন অবশ্যই আর তর্কের প্রয়োজন হয় না। তারানাথ সিগারেটের মাথায় জমে আসা পোড়া ছাইটুকু অ্যাস্ট্রেতে ঝেড়ে ফেলে আবার বলতে শুরু করল। আমার বলে দেওয়া ফর্দ অনুযায়ী সমস্ত সামগ্রী জোগাড় করে আনতে রঘুর সময় লাগলো মাত্র কয়েক ঘন্টা। বৈঠকখানার ঘড়িতে সময় তখন সন্ধ্যে 6:30। দুপুরে কিছু খাইনি, কারণ যজ্ঞের দিন অভুক্ত থাকা বাঞ্ছনীয় না হলেও শুভ। নিরামিষ আহারাদির ব্যবস্থা করতে বলে খামোখার জমিদার বাবুকে ব্যস্ত করতে মন চাইল না। এখানে বলে রাখি, জমিদার বাবু বিপত্নিক। ছোট ছেলে পড়াশোনার সূত্রে শহরে থাকে এবং বড় ছেলে জয়ন বাবার সাথে পৈতৃক ব্যবসাপাতি দেখাশোনা করে। বাড়িতে সন্ধ্যা দেখালো রায়বাবুর প্রিয় ভৃত্য রঘু। রায়বাবু আমায় কাছে ডেকে এনে বললেন, ঠাকুরমশাই, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আর কিছু প্রয়োজন হলে বলুন, আমি ব্যবস্থা করে দেব। বললাম, প্রয়োজনীয় সামগ্রী যা আছে তা দিয়ে কাজ সারা যাবে, কিন্তু আপনি শুধু এই বাড়ির যতগুলি ঘরে আয়না আছে সবকটি কাপড় দিয়ে ঢেকে আসুন। জয়নের ঘরেও একটা দেখেছিলাম, ওটা থাকতে দিন। নির্দেশ অনুযায়ী জমিদার মশাই তাই করলেন। আমি উঠোন প্রাঙ্গণের আনুমানিক মধ্যস্থল বরাবর বিগত খানিক পুরু করে বালির বেদি তৈরি করলাম। তারপর সেই বালির বেদিকে কেন্দ্র করে তুললাম জোড়া ইটের চতুষ্কোণ। কাঠ সাজিয়ে কাষ্ঠস্তূপের মাথায় হালকা অল্প ঘি ঢেলে দিয়ে আমার আসনের সামনে একটি কুণ্ডলিনী চক্র অঙ্কন করলাম। আমার নাভিদেশ অনুযায়ী একটা উল্টো ত্রিভুজ অঙ্কন করে ঠিক তার কেন্দ্রবিন্দু থেকে আরো একটি বিপরীতমুখী ত্রিভুজ অঙ্কন করলাম। ফলে তার অন্তর্নিহিত যে কটি কোণের সৃষ্টি হল তার প্রত্যেকটিতে একটি করে পঞ্চজবা রেখে দেবীর আহ্বানের পট ঘোষণা করলাম বীজ মন্ত্রের সাহায্যে। আমার পেছনে খানিকটা দূরে
জমিদার বাবু ও রঘু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ বাজ দেখছে। মাঝে মাঝে দোতলার দিকে তাকিয়ে বোধহয় সম্ভাব্য প্রক্রিয়ার ফলাফল স্বরূপ কোনো প্রকার জাগতিক পরিবর্তন হচ্ছে কিনা সেটি নিরীক্ষণ করছে। গ্রামের খাঁটি গাওয়া ঘি মেশানো শুকনো বেল কাঠের উপর জ্বলন্ত দেশলাই কাঠি পড়তেই তা দাউ দাউ করে জ্বলে উঠল। আমি আসন শুদ্ধি করে শুরু করলাম কুণ্ডলিনী দেবীর বীজ মন্ত্র পাঠ। পূর্ব প্রশিক্ষিত বিদ্যা অনুযায়ী কিছু বাদেই অনুভব করলাম দেবীর উপস্থিতি ঘটেছে। নাকে এসে ধাক্কা খেল এক নেশায় ডুবিয়ে দেওয়া মদিরার গন্ধ। আমি একটি পঞ্চজবা হাতে নিয়ে দেবীকে উদ্দেশ্য করে জানিয়ে দিলাম আমার যজ্ঞের কারণ। ফুলটি জয়নের নামে উৎসর্গ করে সামনে জ্বলন্ত ধুনির আগুনে ছুড়ে দিতেই কানে ভেসে উঠল এক অপার্থিব চিৎকার। জমিদার বাবু ব্যাকুল হয়ে আমার পাশে ছুটে আসতেই হাতের ইশারায় ওনাকে থামিয়ে দিলাম। একই সময় পরপর আরো দুবার আর্তনাদ মিশ্রিত চিৎকার শুনতে পেলাম। তারপর সব নিস্তব্ধ। সেই দৈব গন্ধ আর নেই। শীতের রাতের স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে পরিবেশে। আমি দেবীকে প্রণাম পূর্বক আসন ছেড়ে জমিদার ও রঘুকে নিয়ে জয়নের ঘরে গেলাম। বললাম, রায়বাবু, আলো জ্বালুন। অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে উঠলে প্রকৃতিস্থ হতে খানিক সময় লাগে। দেখলাম জয়ন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে ওর বিছানায় ওঠার চেষ্টা করছে। আমি বললাম, রায়বাবু, ওকে নিচে নিয়ে চলুন। কটা দিন ওকে আপনার ঘরে রেখে দেওয়াটা উচিত কাজ হবে। আর এই ঘরের আয়নাটি আমি আমার সঙ্গে নিয়ে যাব, ওটিকে গঙ্গায় দিতে হবে। জমিদার বাবুর চোখের কোলে জল জমে এসেছে তখন। অনেক কিছু বলতে চেয়েও উত্তেজনা ও আকস্মিকতার প্রভাবে ভাষা হারিয়ে ফেলেছেন বলে মনে হল। ভক্তিপূর্বক আমার উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে জয়নের কাছে চলে গেলেন। আরো দুদিন আমি জয়নের শরীর ও গতিপথ পর্যবেক্ষণ করলাম। এত সহজেই বহু প্রাচীন অভিশাপের মোচন ঘটাতে পারবো তা ভাবতেই পারিনি। তবে কি এই কাহিনী এখানেই শেষ? না, মোটেও তা নয়। 3 দিনের দিন জয়নের দোতলার ঘরে গিয়ে তার দেওয়ালে লাগানো ছোট আয়নাটি খুলে আমার পুটলিতে নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। দিন 10 টানা হাঁটার পর একটি নদী সংলগ্ন গ্রামে এসে পৌঁছালাম। তখন সন্ধ্যা হয়েছে। গায়ের ছেলেরা সব ছুটোছুটি করে মাঠের থেকে দৌড়ে বাড়িতে ফিরছে। ওদেরকে রাস্তা ছেড়ে দিতে গিয়েই পা দিলাম জলে ডুবে থাকা হাঁটু সমান একটা গর্তে। হাতের সাহারায় বড় বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম ঠিকই, কিন্তু পুটলির ভেতরে থাকা জয়নের ঘরের আয়নাটা গেল ভেঙে। ভাবলাম আজ রাতটা আর পুটলি হাতিয়ে লাভ নেই। কাল সকালে সব এক জায়গায় করে নদীতে গিয়ে মন্ত্রবন্ধন করে ফেলে দেব। জমিদার বাবু অর্থ সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমি নেইনি। অর্থ থাকলে আলসেমি বাড়বে। তখন মনে হবে 2 দিন শুয়ে বসে কাটিয়ে দিলেও বিশেষ ক্ষতি কিছু হবে না। তাও উনি জোর করে একটা মোটা আলোয়ান দিয়ে দিলেন আমায় কৃতজ্ঞতা স্বরূপ। সেটাই আপাদমস্তক পেঁচিয়ে শুয়ে পড়লাম একটি বট গাছের তলায়। সে কি আরামের ঘুম হলো সেই রাত্রে, তোমাদের কি বলবো সে কথা। পরদিন সকালে কাঁচের টুকরোগুলো একত্রিত করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলটা গেল কেটে। কোন রকমে সমস্ত কাজ সেরে স্নান করে যখন ঘাটে উঠেছি, হঠাৎ কেন জানি না আমার মনে হলো আমার একবার বাড়িতে যাওয়া উচিত। এই বাড়ির প্রতি টান আমার নতুন ব্যাপার নয়, তবে এইরূপ মনোবাসনায় কোনোদিনই আমি প্রতিবাদ করিনি।
পথে হাঁটতে হাঁটতেই প্রথম লক্ষ্য করেছিলাম পরিবর্তনটা। মনে হলো আমার হাতের কবজিগুলো আগের থেকে অনেক সরু হয়ে গেছে। পথে পথে ঘুরে বেড়ানো শক্ত হয়ে যাওয়া পায়ের চামড়াগুলো এখন যেন হালকা নুড়ির খোঁচাতেই প্রচন্ড বেদনা অনুভব করছে। অতি কষ্টে অবশেষে যেদিন বাড়িতে পৌঁছালাম, দেখলাম বাড়িতে কেউ নেই। শরীর এতটাই ক্লান্ত যে পাশের বাড়িতে গিয়ে যে জিজ্ঞাসা করব সেই শক্তিও নেই আর বুকে। আগেকার দিনে এমনকি এখনো কিছু কিছু বাড়িতে দেখবে চাবি রাখার একটা নির্দিষ্ট স্থান থাকে, তেমনি আমাদের বাড়িতেও এমন একটি জায়গা ছিল। দেউড়ির পাশে একটি উল্টানো পিতলের বাটির তলায় চাবি রেখে দিতেন ঠাকুমা। তখন থেকেই এই প্রথা চলে আসছে। আমি যথাস্থান থেকে চাবি নিয়ে আমার ঘর খুলে পুটলিটা রেখে বিছানায় একটু বসলাম। চোখ ক্লান্তিতে ভারী হয়ে এসেছে তখন আমার। রান্নাঘর থেকে হেরিকেন এনে সেটা জেলে রেখে কুয়োর জল দিয়ে চোখ ধুয়ে ঘরে এসেছি। এমন সময় চোখ পড়ল আমার সদর দরজার বিপরীতের দেওয়ালে ঝুলিয়ে রাখা আয়নায়। সঙ্গে সঙ্গে যেন বাইরের সমস্ত শীতল হাওয়া জড়ো হয়ে আমার মেরুদণ্ডকে এক মুহূর্তে পাথর করে দিল। হ্যারিকেনের ম্লান হলদে আলোয় দেখলাম আমার বর্তমান চেহারায় এক আমূল পরিবর্তন ঘটেছে। যে মুখ আমি দেখতে পাচ্ছি সেটা আমার মুখ নয়। এই মুখ জমিদার চন্দ্রকমল রায়ের বড় ছেলে জয়নের। আয়নার আরো কাছে গিয়ে দেখলাম, না, কোনো ভুল নেই, আমি একেবারে ঠিকই দেখছি। আমার হাত পা শুকিয়ে সরু হয়ে গেছে এই কারণেই তাহলে। কি করব, কোথায় যাব, কি করা উচিত কিছুই বুঝতে পারলাম না আমি। শুধু মনে মনে এটাই ঠিক করে নিলাম যে কাল ভোরের আলো ফোটার আগেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। জীবন সংকট বোধ করলাম বেশ কয়েকবার। বিছানায় বসে বসে ইষ্ট নাম জপ করছি আর মাঝে মাঝে মন টানছে আয়নার দিকে। মনোসংযোগের কারণে বাইরে এসে বসলাম বারান্দার চাতালে। কি অপরূপ সেই রাত্রি! শুক্লপক্ষে সেই রাত যেন অপার্থিব সুন্দর হয়ে আমায় শেষ জীবনের দিগন্ত উপহার দিচ্ছে। দূরের শিশু গাছটায় জোনাকিরা যেন চাতর বসিয়েছে। এমন সময় লক্ষ্য করলাম ঠিক সেদিনের মতোই পূর্ব দিগন্ত বরাবর ছুটে গেল একটা নীল রঙের উল্কা। সে কি মহোৎসব চলছে আমার চোখের সামনে, তোমাদের কি বলবো। ঠিক তখনই আমার ঘরের ভেতর থেকে শুনতে পেলাম একটি কণ্ঠ। এমন ভুল জীবনে যতবার করবে ততবারই এইরূপ ফল পাবে তারা না। নিয়তি ও বিধির বিধানকে খণ্ডানোর স্পর্ধা কোনো মানুষেরই নেই। যে পুঁথির দ্বিতীয় খণ্ড তুমি না পড়েই যজ্ঞে বসলে, সেই খণ্ডটি আমার কাছে আছে, এই নাও পড়ো। এবার লোকটি ঘরের ভেতর থেকে দরজার সামনে এলো। বয়স আন্দাজ করা শক্ত, তবু মুখের আদল খুবই পরিচিত। এতটাই পরিচিত যে মনে হয় জীবনে কোনো এক সময় এই মানুষটার সাথে আমার আলাপ হয়েছিল। যদিও ঘরে জেলে রাখা আলোর বিপরীতে এসে দাঁড়িয়েছে বলে ভালো করে তার চেহারা আবিষ্কার করতে পারছি না। বারবার চোখ চলে যাচ্ছে আমার দিকে এগিয়ে থাকা পুঁথিটার দিকে। কৌতূহল বশত সেটি হাতে নিয়ে হয়তো একবারের জন্য চোখের পলক ফেলেছি, এরই মধ্যে মানুষটি উধাও। লাফ মেরে উঠে ঘরে গেলাম। হ্যারিকেনের আলো বাড়িয়ে ঘরের আনাচে কানাচে এমনকি চৌকির তলায় পর্যন্ত দেখলাম, কিন্তু সেই আগন্তুক আর নেই। কাপা কাপা হাতে সেই পুঁথিটি ধরলাম হ্যারিকেনের সামনে। তাতে লেখা আছে, হত্যা করা হয়েছে এমন কোন তান্ত্রিকের ঋণাত্মক শক্তি
অভিশাপ হয়ে বইতে থাকে ঘাতকের বংশের ওপরে। যদি কোনো তান্ত্রিক সেই অভিশাপ মোচন করে তবে অবশ্যই যেন সেই পৈশাচিক শক্তিকে আবদ্ধ করে গঙ্গাহুতি দেয়। এমতো অবস্থায় কোনোভাবে যদি সেই শক্তি তান্ত্রিকের শরীরে প্রবেশ করে যায় তবে সেই বংশের সমস্ত অভিশাপ তার উপরে বিরাজমান হয় এবং একই নিয়মে সেটি চলতে থাকে বংশানুক্রমে। এই প্রক্রিয়ার সমাপ্তি সম্ভব নয়, কারণ এটি নিয়তির বিধান। এবার তোমরাই বলো, এই সময় আমার মনের অবস্থা কি হতে পারে? ভয়ে আমার হৃৎপিণ্ড এতই সক্রিয় হয়ে গিয়েছে যে তার প্রতিটা স্পন্দন আমি নিজের কানে শুনতে পারছি। মরতে কে চায়? বুক ভরা আতঙ্ক নিয়ে পরবর্তী পৃষ্ঠায় এসেই দেখলাম দুটি পাতার মাঝে একটি সাদা কাগজের টুকরো রাখা আছে। কাঁপা কাঁপা হাতে খুলে ফেললাম সেটি। তাতে লেখা আছে, সেদিন নদীর পাশে হাকিনি আবদ্ধ ভাঙা আয়নার টুকরোয় তোমার হাত কেটে যায়। আশা করি তোমার মনে আছে সেটা। ওই ক্ষতস্থান থেকেই তোমার শরীরে প্রবেশ করেছে এই কালো শক্তি। তবে জীবনে কোনোদিনও আর এমন বিধি বিরুদ্ধ কাজ করতে গিয়ে নিজের জীবন সংকট বাঁধিয়ে বসো না তুমি। এই প্রথম এবং এই শেষবারের জন্য তোমায় আমার পুণ্যাত্ম থেকে জীবন দান করে গেলাম। ইতি অমর জীবন ভট্টাচার্য। তারানাথ চুপ করল। আমরা সবাই অবাক ও বিস্ময়ে জর্জরিত হয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। মিনিট 10 কোনো কথা চালাচালি হয়নি আমাদের মধ্যে। নীরবতা ভাঙল তারানাথ। নির্মাল্য, আজ উঠি বুঝলে বলে তারানাথ উঠল। নির্মাল্য আমাদের দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। ওর মুখ ভয়ে ও বিস্ময়ে শুকিয়ে গেছে দেখলাম। এরপরে প্রায় 20 দিন টানা আমি অফিস থেকে ছুটিই পাইনি। হঠাৎ একদিন কিশোরী ও নির্মাল্যর সাথে রাস্তায় দেখা হয়ে গেল। কিশোরী আমার হাত টেনে রাস্তার পাশে নিয়ে গিয়ে বলল, আরে ভাইয়া, তুমি জানো তারানাথ আমার অফিসের সহকর্মী, মানে ওই কেরানি স্বপনকে সুস্থ করে দিয়েছেন। তার মানে তো তারানাথের উপরে আবার কোনো একটা... আরে আমি তো আজই খবর পেলাম। কি করে ঠিকানা বের করলো কে জানে। যাকে আমিও নির্মাল্য ঠিক করেছি, এখনই ঠাকুরমশাই বাড়িতে একবার যাব। যাবে কি তুমি? নিঃসন্দেহে। এমন ভয়ের ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। এখনই চলো, আপনারাও আসুন। সেদিন বিকেলে আমি, কিশোরী ও নির্মাল্য তাড়াহুড়ো করে তারানাথের বাড়িতে পৌঁছালাম। দেখলাম সদর দরজা খোলা। দেখে মনের ভেতরের দুশ্চিন্তাটা আরো প্রশ্রয় পেল। চারি বারান্দায় বসে একটা কাগজে কি যেন লিখছে। কিশোরী প্রশ্ন করল, কি লিখছো চারি? কাকাবাবু, বাড়িতে একটা পুজো হবে, বাবা ফর্দ বলে দিলেন তাই। ঠাকুরমশাই ঠিক আছেন তো? হ্যাঁ, কেন, বাবার কি হবে? কথাটা শুনে বুকে জল এলো আমাদের। জুতো জোড়া খুলে রেখে সবাই বৈঠক ঘরে প্রবেশ করলাম। দেখি তারানাথ চোখ বুজে মাথাটা একটু উঁচু করে কিছু যেন ভাবছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, আমাদের তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল, মানে কিভাবে কি যে হয়ে গেল। তারানাথ চোখ বুজেই উত্তর দিল, আরে আগে 3 জন জমিয়ে বসো, তারপর প্রশ্নোত্তর করা যাবে। তাছাড়া আমায় নিয়ে এত দুশ্চিন্তা কিসেরা? না মানে কিশোরীর অফিসের কেরানি স্বপন, সে তো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আপনি কি কোনোভাবে এর পেছনে মানে মানে ঠাকুরমশাই, আপনি কি কিছু করলেন? তারানাথ এবার চোখ খুলল। শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, স্বপন এখন সম্পূর্ণ সুস্থ? আমার ধারণাই তবে ঠিক বলে প্রমাণিত হলো। কিন্তু তাহলে তো... কি ব্যাপার ঠাকুরমশাই, কোনো দুশ্চিন্তা করছেন বলে মনে হচ্ছে। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
সম্পূর্ণ ঘটনাটির পেছনে আমার জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা কাজ করছে। তবে আমি দাঁড়িয়ে গেছি এক বৃহৎ প্রশ্নের মুখে। তোমাদের কাছে এই ঘটনা ও তার মর্ম দুটোই অজানা থাকাটাই শ্রেয়। যুক্তি ও বিজ্ঞান আবার সম্পূর্ণভাবে হার মানল আমার এই বৃদ্ধ বয়সে এসে। তারানাথের মুখ দেখেই বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এর আড়ালেই। এমন একটা কিছু সাক্ষী আমাদের বৃদ্ধ বন্ধু আবার হয়েছেন, যার ভয়াবহতা আমাদের অপার্থিব রোমাঞ্চকর মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে। কিশোরী নাচোর বান্দা পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি বলুন না ব্যাপারটা কি, আমরা কিন্তু প্রচন্ড চিন্তায় আছি। এটা শুধুমাত্র কোনো গল্প নয় কিশোরী, এই গল্পের থেকে আরেকটি গল্পের শুরু হয়, যেটা আমার মনকেই আর এক দার্শনিকের দরবারে দাঁড় করিয়ে দিচ্ছে। তাহলে ভেবে দেখো তোমাদের অবস্থা কি হতে পারে। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, এমন মানসিক অবস্থা নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা সম্ভব নয়, আপনি তো বুঝতেই পারছেন। কাহিনীটি শেষ হওয়ার পর বাড়ি ফিরে যেতে পারবে তো, মনে কোনো সংশয় না নিয়ে? পারবো, আপনি বলুন না। তারানাথ সিগারেটের প্যাকেটের মোড়কে একবার চোখ বুলিয়ে তার থেকে একটি সিগারেট বের করল। তারপর তাতে অগ্নি সংযোগ করে মেরুদণ্ড সোজা করে বার দুয়েক লম্বা টান দিয়ে বলতে শুরু করল, তখন আমার ভবঘুরে জীবনের মধ্যপথ গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছিয়েছি নিতাইনগর নামক একটি গঞ্জে। ধনী গরিব মিলিয়ে এই গ্রামে বসত বাড়ি হবে মাত্র 25 ঘর মতো। পাশের গ্রামের থেকেই খবর পেয়েছি নিতাইনগর শ্মশানে নাকি সাধু সন্ন্যাসীদের একটা সেবা অনুষ্ঠানের আয়োজন করেছেন গ্রামের জমিদার রতন বানুজ্জে। তবে আমি কিন্তু সেখানে শুধুমাত্র পেটের টানে ছুটে যাইনি, গেছি একজন সিদ্ধ পুরুষের সন্ধানে। শ্মশান চত্বরের পাশে শামিয়ানা খাটিয়ে তার নিচে নিরন্তর খিচুড়ি বিতরণ চলছে। এক প্রান্তে গেরুয়া বিছিয়ে বসে আছে কয়েকজন সন্ন্যাসী, যাদের সামনে নৈবেদ্য হিসেবে জড়ো হয়েছে ফল মূল আনাজপাতির স্তূপ। গ্রামের মানুষ একে একে আসছে তাদের চরণে প্রণামী দিয়ে যে যার মতো ভোগ খাওয়ার আসন গ্রহণ করছে। আমি এক পা দুপা করে হেঁটে গিয়ে সেই গেরুয়ার ওপরে একটা ভক্তিপূর্বক প্রণাম করে উপনিবেশ করলাম। যে কজন আমার পাশে সমগোত্রীয় রয়েছেন প্রত্যেকেই যে ব্যবসায়ী তাতে কোনো সন্দেহ নেই। এক কথায় বলতে গেলে এদের মধ্যে একজন মানুষকেও আমার দৃষ্টিসঙ্গত মনে হলো না। এমন সময় আমার পেছন থেকে একজন বলল, ভাই একটু সরে বসবে, তাহলে আমিও একটু বসতাম। পেছনে তাকিয়ে দেখি একজন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বছর 50-এর লোক নরম বিনয়ের দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো ওই চোখ দুটো দেখেই বুঝলাম তাতে উচ্চতন্ত্রের জ্যোতি ফুটেছে। মুর্শিদাবাদ শ্মশানের গুরুজির চোখে এই প্রকার জ্যোতি আমি দেখেছি। উনি আমাকে বলেছিলেন তন্ত্রে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে এই জ্যোতি ফুটে ওঠে। আমি একটু সরে বসলাম। আমার পেছনে কোনো রকমে উনি বসে পড়লেন নিঃশব্দে। মনে মনে তার সাথে আলাপ জমানোর ইচ্ছে হচ্ছিল না তা নয়, তবে কথা শুরু করার কোনো বিষয় পাচ্ছিলাম না। ঠিক তখনই একজন বৃদ্ধ এসে সন্ন্যাসী মণ্ডলীর সামনে এক ছড়া কলা এসে নামিয়ে রাখতে যাবে, এমন সময় আমার পেছনের ব্যক্তিটি বলে উঠল, আপনি একজন বয়স্ক মানুষ হয়ে এখানে প্রণামী দেবেন, এটা ভালো দেখায় না বাবা। অপরাধ নেবেন না, ওটি আপনি জগৎ মাতার প্রসাদ হিসেবে গ্রহণ করুন।
আমার সামনে বসে থাকা ভণ্ড ব্যবসায়ীগুলো এই কথা শুনে একটু নাক সিট করলো ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। বৃদ্ধ লোকটি করজোড়ে সবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে খিচুড়ি গ্রহণের চটে গিয়ে বসলেন। এবার আমি বললাম, আমার মনে হয় গ্রামের মানুষগুলোর থেকে এমন প্রণামী নেওয়ার কোনো যুক্তি হয় না। সাধারণের কল্যাণই যখন আমাদের কর্তব্য, তখন তার জন্য আবার ভিড় কিসের? ভদ্রলোক বেশ কিছুক্ষণ পরে কথা বলল, তবে এমন একটি কথা বলল যা আমার প্রশ্নের উত্তর নয়। তোমার নামটা তোমার ঠাকুমা রেখেছিল, তাই না? আমি একটু চমকে উঠে বললাম, হ্যাঁ, কেন বলুন তো? না, তেমন কিছু নয়, তবে তোমার নামের সাথে দৃষ্টিভঙ্গির মিল বিস্তর। কিন্তু তুমি এই পথে কি করছো তারানাথ? এতে তোমার গন্তব্য কি? আমি বিনয়ের সুরে বললাম, আমি আপনারই মতো এক মহাপুরুষের সঙ্গ নিয়ে আলোড়নের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছাতে চাই। আমার বিশ্বাস, তন্ত্রের আড়ালে জগতের সৃষ্টির গূঢ় ইতিহাস লুকিয়ে আছে। তা জানতে আমার খুব ইচ্ছে হয় গুরুজি। আমি সে সময় তাকে গুরুজি বলে সম্বোধন করলাম ঠিকই, কিন্তু তার বাহ্যিক বৈশিষ্ট্যে কিন্তু স্বাভাবিক সাধু সন্ন্যাসীদের মতন কোনো বেশভূষণ ছিল না। চুলদাড়ি একটু বড় হলেও গেরুয়াধারী কাপালিক বা তান্ত্রিকের মতো ঠিক দেখতে নয় মানুষটাকে। আমার কথার উত্তরে বলল, ক্ষমতার লোভে ঘর ছেড়েছ, কোনো ইতিহাসের জন্য নয়। আর হ্যাঁ, তোমার শরীরে যে সকল লক্ষণ দেখতে পাচ্ছি, তাতে এটুকু নিশ্চিত ক্ষমতা তুমি পাবে। তারানাথ, এই পথে নিজেকে টিকিয়ে রাখতে গেলে কবে কি পাবে তার চিন্তা ত্যাগ করতে হবে। শুধু আরাধনা করে যাও, ফলের আশা ছেড়ে দিয়ে। তাই করব আমি। আমায় আপনি আপনার শিষ্য করে নিন গুরুজি। আমি কোনো গুরু নই তারানাথ যে তোমায় শিষ্য করব। আর গুরু এভাবে পাওয়া যায় না। কিভাবে কোন জায়গার থেকে তার সন্ধান পাবে তুমি জানতেও পারবে না। এভাবে নির্বাচিত মানুষের চরণতলে গিয়ে পড়লে তোমার ক্ষতিও করে দিতে পারে তারা। মানুষের বাহ্যিক অবয়ব দেখে তাদের গুণমান ও সংকল্প নির্ধারণ করা যতটা সহজ, আসল তন্ত্রগুরু ও কাপালিকদের চিনে নেওয়া ঠিক সেরকমই জটিল কাজ। ভালো মানুষের মায়া জালে তারা যে কোনো সময় নিজেকে জড়িয়ে ফেলতে পারে, নইলে কি রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যেতে পারত? আমি আর কোনো কথা বললাম না। মুখ বুজে সামনের খাবার পর্বের দিকে চেয়ে রইলাম। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে সেরকম সময় শ্মশান চত্বর একেবারে গ্রামবাসী শূন্য হয়ে গেল। সামনে বসে থাকা সন্ন্যাসীরা সকলে উঠে গেলেন অন্নযোগের জন্য। আমার পেছনের ভদ্রলোক উঠে সামনে এসে দাঁড়ালেন, বললেন, তুমি খাবে না? খাবো, চলুন। খাওয়ার পর্ব শেষ হলে গুরুজি বাকি সন্ন্যাসীদের প্রণাম করে সেখান থেকে প্রস্থানের পথ নিলেন। আমার মন কিছুতেই ওনার সঙ্গ ত্যাগ করতে চাইছিল না। বেশ খানিকটা পথ তার পিছনে পেছনে কিছুটা তফাতে হাঁটার পর উনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন, বললেন, তারানাথ, এমন করে আমার পিছু নিও না। আমি যাচ্ছি অনেক দূরে, আর তাছাড়া সাধনা করতে গেলে একা থাকতে হয়। দুজন সাধকের একসঙ্গে সাধনা হয় না। গুরুজি, আমি আপনাকে চিনতে ভুল করিনি। আমি কিছু চাই না প্রভু, শুধু আপনার সাথে থেকে কিছু শুদ্ধ নিষ্ঠাচার শিখে নিতে চাই। আমার পথ প্রদর্শক নেই বর্তমানে। কি করতে হবে বা কি নয় কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কথা দিচ্ছি, দিন পাঁচেক আপনার সাথে থেকে আমি নিজেই আপনার স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাব। আমি বর্তমানে আমার এক বন্ধুর কাছে যাচ্ছি তারানাথ, কোনো সাধন কর্মে নয়। তবুও তুমি যদি চাও হাসতে পারো, তবে মনে রেখো গৃহকর্তা গুরুতর অসুস্থ, তাই
আচার আচরণে সঙ্গতি রাখবে, এটাই আশা করব। আমি বিনয়ে গলে গিয়ে বললাম, আপনার আদেশ শিরোধার্য গুরুজি। কোনো প্রকার অসামঞ্জস্যতা আপনি আমার থেকে পাবেন না। গুরুজি আর কোনো কথা না বলে ঈষৎ সম্মতি সূচক মাথা নেড়ে আবার হাঁটতে শুরু করল। চলতি পথে কথোপকথনের ফিকিরে শুধু এইটুকু জানতে পারলাম, তার নাম শম্ভুনাথ মুখার্জি, বাড়ি বিষ্ণুপুর। এর বাইরে যেটুকু কথা বললেন অত্যন্ত ছেঁড়া ছেঁড়া। অবশেষে সারা রাত হেঁটে পরদিন সকাল আন্দাজ 8টা নাগাদ শিমুলপুর নামক একটি গ্রাম হলো আমাদের গন্তব্য। গ্রামের নামের ফলকের পাশেই একটি ছোট্ট চায়ের দোকান। তার পাশের থেকে চলে গেছে সরু সুতোর মতো মেঠো পথ। সেই পথ ধরে আরো প্রায় হাফ মাইল হাঁটার পরে একটি দোমহলা বাড়ির সামনে গিয়ে গুরুজি দাঁড়িয়ে পড়লেন। আমি ওনার দিকে একবার দেখেই পরক্ষণেই আবার বাড়িটির দিকে তাকালাম। লক্ষ্য করলাম একটা কালো মসলিনের বলয় যেন বাড়িটাকে কেন্দ্র করে খুব মন্থর গতিতে আবর্তন করছে। গুরুজি নিচু গলায় বলল, যা ভেবেছিলাম তাই হলো। কি ভেবেছিলেন? এসো আমার সাথে। আমরা বাড়ির উঠোনে পদার্পণ করতেই একজন বছর 60-70-এর লোক ধীরে ধীরে আমাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টি ফেলতে ফেলতে এগিয়ে এলো। কাপা কাপা গলায় বলল, আপনি এসেছেন বামুন ঠাকুর? আপনার বন্ধুর অবস্থা একদমই ভালো নয়। কর্তা শেষ 10 দিন হয়ে গেল বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আপনি আসুন, না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না। প্রতিদিন ডাক্তার আসছে আর যাচ্ছে। আসুন, আপনি আসুন। আমার মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে, কিন্তু সেই অবাধ কৌতূহল চাপা রেখে গুরুজির পেছনে চুপচাপ হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রধান দরজা পেরিয়ে প্রথমেই এক বিরাট বৈঠক ঘর। ঠিক তার মাঝের থেকে উপরে উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি। আমাদের পথ প্রদর্শক বৃদ্ধ সিঁড়ির পথ ধরল। ওপরের তলায় মোট 3টি ঘর। আমরা পশ্চিম দিকের ঘরটির সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বালিশে হেলান দিয়ে চোখ বুজে ঝিমোচ্ছেন। গুরুজি ঘরের ভেতরে পা রাখার আগে চোখ বুজে কিছু একটা বিড়বিড় করলেন। তারপর বললেন, কিরে বলাই, কি হয়েছে তোর? বলাই দরজার দিকে চাইলেন বেশ কষ্ট করে। দেখলাম তার মুখে একটা অনিচ্ছাকৃত ম্লান হাসি খেলে গেল। ক্লান্ত গলায় বললেন, এসেছিস শম্ভু? তোর তো আরো আগে আসার কথা ছিল ভাই, এত দেরি করলি কেন? আমি দেরি করিনি বলাই, মৃত্যুকে তুই বড় আগে আহ্বান করে ফেলেছিস। তোকে বলেছিলাম কোন রকম বিপদের আঁচ বোধ করলে আমায় কিভাবে ডাকবি, কিন্তু তুই সবটাই মজা ভেবেছিস। বুঝলাম গুরুজি এর আগেও এই বাড়িতে এসেছেন। বলাই বললেন, আমার তো কিছু হয়নি। যদি তেমন কিছু মনে করতাম তোকে ডেকে পাঠাতাম। কেবল হঠাৎ করেই আমার পা দুটো কেমন যেন অবশ হয়ে গেছে। হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না। মাঝে মধ্যেই যে কি যে হয় জানি না। কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে পড়ে রয়েছে। তুই এসেছিস, ভালো হলো। কয়েকটা কাগজ একটু নীরেনের কাছে পৌঁছে দিবি? রঘুকেই পাঠাতাম, কিন্তু ও এসব বুঝবে না। কতকাল আর এই পার্থিব ভোগ্য বস্তু পেছনে ছুটে বেড়াবি? তোকে বলে গেছিলাম আগের বার এসেই, যা দেখছিস তা তোর নয়। দেখ ভলাই, তোর বন্ধু বলেই এখানে আরো একবার এসেছি। আমি তোকে সুস্থ দেখতে চাই। আমার পথে কোনো মানুষের বিপদ প্রত্যক্ষ করলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো পাপের সমতুল্য। তুই আমায় সমর্থন না করলে আমি এগোতে পারবো না। আরে কোন বিষয় এগোবি? কি হয়েছে আমার যে তুই এমন বলেই চলেছিস?
এতক্ষণ যে নরম কণ্ঠস্বরের অধিকারীর সহচর আমি ছিলাম, তার গলায় এবার স্পষ্ট রুষ্টতার প্রকাশ পেল। গুরুজি বললেন, জাতিস্বর বুঝিস? ততক্ষণ বলায়ের অভিব্যক্তির এমন পরিবর্তন হলো যে আমি ঘাবড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে এলাম। বলা ভালো, এমন প্রতিফলনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বলাই এক লাফে বিছানার থেকে নেমে ঘরের কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ল। তার চোখে মুখে কেমন একটা অযাচিত ভয়। হঠাৎ যেন আমাদের সহ্য করতে পারছে না তার দৃষ্টি। পেছনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ লোকটি যে পালিয়ে গেল, তা টের পেলাম সিঁড়ি থেকে নেমে যাওয়ার দ্রুত পদশব্দে। গুরুজি নিচু গলায় বলল, তারানাথ, দরজাটা দিয়ে দাও। আজ্ঞে গুরুজি। গুরুজি বলাইয়ের দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকলো। বলাই বাবুর চোখ তখন একটি জ্বলন্ত ভাটার মতো জল করছে। গুরুজি এবার তার সামনে বসে এক অবান্তর প্রশ্ন জিজ্ঞেস করল, তোমার নাম? প্রশ্নটা কেন হলো সেটা বুঝে ওঠার আগেই শুনতে পেলাম বলাই কেমন যেন গুঙিয়ে উঠল। পুনরায় জিজ্ঞেস করল গুরুজি, তোমার নাম কি? এবার উত্তর এলো বলাইয়ের তরফ থেকে, আমি শান্তি কাপালিক। আমার সাধনা ভঙ্গ করলি তুই কেন? জানিস এর শাস্তি কি হতে পারে? রক্ত চাই, রক্ত। এক মুন্ড রক্ত সংগ্রহ করে আন। আমি উঠলে কিন্তু কাউকে ছাড়ব না। মায়ের চরণে 108টা নরবলি চাই। যা যা, আর দেরি করিস না। আমার হাঁটু কাঁপতে শুরু করেছে এই দৃশ্য দেখে। মুহূর্তের মধ্যে একটি মানুষের এমন অপার্থিব বদল খানিকটা মায়াজালের মতো ঠেকলো আমার কাছে। গুরুজি ধীরে ধীরে তার সামনে গিয়ে মাথাটা ঝুঁকিয়ে মুখটা বলাইয়ের কানের কাছে নিল। তারপর ফিস ফিস করে কি একটা বলতেই সে নিথর হয়ে শরীরের সমস্ত শক্তি হারিয়ে পড়ে গেল মেঝের উপর। গুরুজি বলল, তারানাথ, একটু ধরো তো, ওকে বিছানায় শুইয়ে দি। আমরা দুজন ধরাধরি করে বলাইকে বিছানায় শুইয়ে বাইরে এলাম। কৌতূহলের খাঁচায় তখন আমি সম্পূর্ণ আবদ্ধ। গুরুজি আমার পরিস্থিতি আঁচ পেয়ে বললেন, ও বেশ কিছুক্ষণ ঘুম হবে, চলো এবার আমরা একটু বিশ্রাম নিই। কিন্তু গুরুজি। চলো, সব বলছি। আমি ওনাকে অনুসরণ করে আবার নিচের তলার বৈঠক ঘরে এলাম। দেখি আমাদের পূর্ব পরিচিত বৃদ্ধটি ঠক ঠক করে ঘরের এক কোণায় দাঁড়িয়ে কাঁপছে। গুরুজি তাকে বলল, চিন্তা করো না রঘু, তোমার মনিবকে সুস্থ না করে এই বাড়ির থেকে আর নড়ছি না। তবে তুমি এই কদিনে এমন কিছু দেখোনি? বৃদ্ধ কাঁপতে কাঁপতে কয়েক পা এগিয়ে আমাদের সামনে এলো। তারপর বলল, এগে না তো, আমি এমন দেখিনি, কিন্তু কর্তা মাঝরাতে মাঝে মাঝে বেরিয়ে কোথায় যায়, আবার ভোরবেলা ফিরে আসে। উনি তো এমনিও রাতের বেলায় হাঁটতে যেতেন। আগের বার আপনিই তো দেখেছেন। দেখেছি, কিন্তু তখন যেত পুকুরের তদারকি করতে। এখনো কারণটা একই কি? ব্যাপারটা দেখতে হবে। গুরুজি, অপরাধ নেবেন না, আমায় দয়া করে বলবেন ঘটনাটা আসলে কি? রঘু, একটু চা করে ছাদে দিয়ে যাও দেখি। এসো তারানাথ। ছাদে যাওয়ার সিঁড়ি বাড়ির পেছনের দিক থেকে। পেছনটায় অযত্নবর্ধিত জঙ্গল রয়েছে প্রায় কোমর উচ্চতা পর্যন্ত। তার মাঝের থেকে একটা সরু সুরকির মতো পায়ে হাঁটার রাস্তা। সিঁড়ির প্রথম ধাপে পা দিয়েই গুরুজি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখ আতঙ্কিত ও বিস্ফারিত। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম সিঁড়ির ধাপে ধাপে শুকনো রক্তের দাগ একেবারে ছাদ পর্যন্ত গিয়ে মিশেছে।
অজান্তেই মুখের থেকে বেরিয়ে এলো। এ কি? অবস্থা একেবারেই হাতের বাইরে বেরিয়ে গেছে তারানাথ। বাড়ির উঠোনে পা রেখে আশা করি তুমি বুঝেছ। এসো দেখি উপরে। আমরা উপরে এলাম ওই রক্তের দাগ পর্যবেক্ষণ করতে করতে। ছাদে উঠে দেখি যেই প্রাণীটির শরীর থেকে এই রক্ত নির্গত হয়েছে সে একটি নির্দিষ্ট স্থানে এসে দাঁড়িয়েছিল। সেই স্থানটিতে শুধু পাতলা রক্তের ছোপ নয়, বলা যায় সেই রক্তপাতের সময়সীমা বেশি পুরনো নয়। গুরুজি বলল, তুমি গিয়ে চাটা নিয়ে এসো তারানাথ। রঘু এগুলো দেখলে আবার সারা বাড়ি মাথায় করবে। আমি চাই না গ্রামের কোনো মানুষের কানে খবরটা যাক, তাতে করে বলাইয়ের ভবিষ্যতের অনেক ক্ষতির সম্ভাবনা আছে। তারানাথ, এর আগের বার যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন এখানকার পরিস্থিতি এমন ছিল না। তাও সেটা বছর 2 আগে তো হবেই। বলাই আমার ছোটবেলার বন্ধু, বিয়ে সংসার করে এই গ্রামে এসে বাড়ি করে, তাও ব্যবসায়িক সূত্রে। সন্তানাদি নেই। স্ত্রী বাপের বাড়িতে গিয়ে কলেরায় আক্রান্ত হয় এবং সেখানেই মারা যায়। তারপর থেকে বন্ধুটি একা একাই জীবন কাটিয়ে দিচ্ছিল। এই গ্রামেরই এক পণ্ডিতের কাছে এসেছিলাম কালবদ্ধীকরণের শর্ত সম্বন্ধে অবগত হতে। তখনও আমি আমার গুরুর দেখা পাইনি। সেই সূত্রেই এই বাড়িতেও আমার আশা। 2 দিন বলাইয়ের সাথে খুব আনন্দে কাটল। 3য় দিন হঠাৎ সে বলল, ভাই, তুই তো টুকটাক জ্যোতিষকর্ম জানিস, তাহলে আমার হাতটা দেখে বলতো যে আর কদিন আছে এই একান্তে। আমি খুব স্বাভাবিকভাবেই তার ডান হাতটা নিয়ে চোখের সামনে রাখতেই চমকে উঠলাম। তুমি জানো কিনা জানি না, আমাদের মতো ভব ঘুরে জগৎ মাতার সন্তানদের হস্তরেখার কয়েকটা বিশেষ দিক আছে, যেগুলো প্রায় 8-9 বছর বয়স থেকেই দৃশ্যমান হতে শুরু করে। বলাইয়ের হাতেও ঠিক তেমনই রেখা জল জল করছে। অবাক হয়ে বললাম, কিরে, বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিস নাকি? ধুর, এইরকম বুঝলো কি অন্য কারোর সাথে করবি? আমাকেও কি তাবিজ দেওয়ার ধান্দা নাকি? আমি আরো ভালো করে তার হাতটা চোখের সামনে তুললাম, কিন্তু না, কোনো ভুল নেই। তবে ওকে বলেও বা কি হবে? সে যে কিছুতেই বিশ্বাস করবে না আমি জানি। মনে মনে ঠিক করলাম আজ রাতে যখন সে ঘুমাবে তখন তার স্থূল দেহ থেকে আত্মাকে পৃথক করার চেষ্টা করব। আত্মার সন্ধি বলে আমাদের শাস্ত্রে একটা বিদ্যা আছে। মনের সাথে আত্মার মেলবন্ধন কোনো কালে হয় না, সেটা শুধু ছুটতে চায় তার গন্তব্যে, একটা স্থূল দেহকে কেন্দ্র করে। রাতের ঘটনাটা বললে তুমি বাকিটা বুঝতে পারবে। এখন যে ঘরে এসে শুয়ে আছে সেই ঘরে আমরা দুজন শুয়েছিলাম সেই রাত্রে। বলাই ঘুমিয়ে পড়ার পর আমি নিঃশব্দে বিছানা থেকে নেমে ওর পায়ের কাছে গেলাম। তার ডান পায়ের বুড়ো আঙুলটা স্পর্শ করে ঠিক 9 বার শরীর ত্যাগের বীজ মন্ত্র জপ করতে একটি ম্লান লাল আলোয় উদ্ভাসিত হয়ে গেল ঘরের ভেতরটা। দেখলাম তার আত্মা ঘরের চারিদিকে কয়েকবার প্রদক্ষিণ করে এক কোণে পদ্মাসনে বসে পড়ল। বা হাতের বৃদ্ধাঙ্গুলের সাথে তর্জনী স্পর্শ করে তা ঠোঁটের সামনে নিয়ে কি যেন বলল। এটা তো কাপালিকেরা দেহ বন্ধন করার জন্য করে। একদম ঠিক বলেছ। তখনই সন্দেহ করেছিলাম, কিন্তু আজ নিশ্চিত হয়ে গেলাম সে জাতিস্বর। সনাতনী সংস্কৃতি আত্মার কোনো মৃত্যু নেই, সে শরীর বদলায়। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকেও একথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। পূর্বজন্মের রহস্য উন্মোচন করতে পারেন বলে অনেকেই দাবি করেন। তারা দাবি করেন ব্যক্তির কোষ্ঠী হস্তরেখা দেখে বলে দিতে পারেন আগের জন্মে কি ছিলেন, কোথায় থাকতেন এবং কি করতেন। অজ্ঞাতসারে পূর্বজন্মের নীতি কর্ম মেনে কাজ করেন মানুষ। জীবনে যখন মানুষ কোনো কর্ম করে বা চেষ্টা চালায় তখন ফল ভোগ না করলে তাকে আবার জন্ম নিতে হয়।
প্রকৃতিতে প্রতিটি ক্রিয়া বা চিন্তার একটি প্রতিক্রিয়া রয়েছে, তাই পুনর্জন্ম বিদ্যমান। আমি সেবারই ওর হাত দেখে কোষ্ঠী করেছিলাম, যেটা ওকে জানায়নি। ছলে বলে তার জন্মবার তিথি জেনে নিয়ে যা জানতে পারি তাতেই আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। তবে ভেবেছিলাম সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কি দেখলেন গুরুজি? দেখলাম বিগত 7 জন্ম ধরে সে এক কুৎসিত অভিশাপ বহন করে চলেছে, যার সূত্রপাত হয়েছিল এক নিষ্ঠুর কাপালিকের হাত ধরে। তার কর্মকাণ্ডের নজির পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকলেও তা প্রত্যক্ষ করতে হলে বর্তমান শরীরের উপরেই নির্ভর করতে হবে, নইলে যা বোঝা যাবে তা নিতান্তই ঝাপসা। পর্যায়ক্রমে বলাই যতবার জন্মেছে তার প্রতি জন্মের করে আসা পুণ্যের আদলে সে অভিশাপ হয়তো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তবুও এই জীবনে সে আমার বন্ধু হয়েছে, আমি তাকে রক্ষা করার শেষ সুযোগ ছাড়তে চাই না। তাছাড়া তার কি দোষ এতে? আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। গুরুজি আর কোনো কথা বললেন না। এই সময় তলার থেকে শুনতে পেলাম রঘুর গলা। বাউন ঠাকুর, কর্তামশাই আপনাদের খাওয়ার টেবিলে ডেকে পাঠালেন। গুরুজি আবার একটা বিড়ি ধরিয়ে উত্তর দিলেন, তুমি স্নান করে নাও, যাও, আমি আসছি। আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলাম। বৈঠক ঘরে পুটলি রেখে যখন কল ঘরে ঢুকছি তখন দেখি বলাই খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলো টেবিলের সামনে। চেহারায় স্বাভাবিক অসুস্থতার ছাপ। স্নান করতে গিয়ে একটা বিষয় হঠাৎ মাথায় এলো। গুরুজি তাহলে এটাও লক্ষ্য করেছেন যে আজ আমার স্নান হয়নি। ফিরে এসে দেখি বলাই এবং গুরুজি দুজনেই খাবার টেবিলকে কেন্দ্র করে বসে আছে মুখোমুখি। 3 জায়গায় পাত পড়ে গেছে ইতিমধ্যে খাবারের। বলাই বলল, কিরে, একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে খাবারটা পর্যন্ত চেয়ে খাসনি? এই আমি তোর বন্ধু। তার এমন প্রশ্ন শুনে তোমরা যেমন এখন বিব্রত হচ্ছ, ঠিক আমারও তখন একই অবস্থা। জাতিস্বর চেনার অভিজ্ঞতা তখনও আমার হয়নি। পরে যদিও এ ব্যাপারে অনেক দূর পর্যন্ত আয়ত্ত করেছি। যাক, সেসব কথা। খেতে বসে কথাবার্তা চলতে চলতে কয়েক মুহূর্তের জন্য এটাও মনে হলো যে সব ঠিকই আছে, বরং আমরাই হয়তো ঘটনাটাকে বিকৃতভাবে দেখছি। পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে সেটুকু বেশ ভালোই বুঝতে পারছি। এদিকে গুরুজি আমার মনে চলতে থাকা সমস্ত কথাগুলো কিভাবে একের পর এক সাজিয়ে চলেছেন তা আমার জ্ঞানের অতীত। খাওয়া শেষে রঘুর হাতে বানানো পান চিবোতে চিবোতে একটা ঘরে প্রবেশ করেছি। গুরুজি এসে আমায় রেখে গেলেন সে ঘরে। উত্তেজনায় চোখের পাতা এক করতে পারছি না। বিছানায় শুয়ে কেবল এপাশ ওপাশ করছি, এমন সময় গুরুজি এলেন। বললেন, তুমি যা ভাবছো এটা সেই জিনিস নয়। জাতিস্বরের আবির্ভাবে কিন্তু ভিটেতে প্রেত আবির্ভাবের সমপূর্বক লক্ষণ থাকবে না। মোটমাট একদম সঠিক সময় না এসে পড়লে বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না বাড়িতে কোনো বিপদের ছায়া ঘোরাফেরা করছে। এখন ঘুমিয়ে পড়ো তারানাথ, রাতের বেলায় আমাদের জাগতে হতে পারে। বলে গুরুজি আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লেন। মনের মধ্যে আবার কয়েকটা নতুন প্রশ্নের সঞ্চার ঘটিয়ে ওই যে ভদ্রলোক চোখ বুঝলেন তা আবার দৃষ্টিপযুক্ত হলো রাত 9টায়। আমিও ঘুমাইনি তা নয়, তবে সেটাকে যদি ঘুম বলা হয় তাহলে সে শারীরিক বিশ্রামকে অমর্যাদা করা হবে। হঠাৎ ঘুমিয়ে পড়ি, আবার আনুমানিক 10-15 মিনিট পরে জেগে যাই। কেবল মনে হয় কেউ যেন চিৎকার করছে, কেউ যেন প্রবল যন্ত্রণায় আছে। একটু ধাতস্থ হতেই টের পাই যে এটা কেবল আমার মনের ভুল, আর অন্য কিছু নয়।
গুরুজি উঠেই ঘরের জানালা খুলে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বিছানায় ফিরে এলেন। ওদিকটা হলো বাড়ির পেছন। এমনকি ছাদে যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম এই বাড়ির প্রতিটা ঘরেরই একটি করে জানালা পশ্চাৎমুখ। গুরুজি বিছানার এক প্রান্তে বসে বললেন, কেউ এসেছিল ডাকতে? না তো। অপ্রাকৃতিক পরিবেশের কালো ছায়া ধীরে ধীরে আবার বাড়িটাকে আবৃত করছে। আজ রাতে কিছু একটা ঘটবেই, তৈরি থেকো তারানাথ। এমন সময় রঘু ঘরে এলো, বলল, বাউন ঠাকুর, কর্তা রাত্রে খাবে না কইছে, আপনাদের খাবার এখানে দিয়ে যাব। কেন খাবেন না কেন? কথাটা জিজ্ঞেস করেও ভাবছিলাম কেন কথা বললাম মাঝে। তাও সেটা পার হয়ে গেল ঈশ্বরের নামে। গুরুজি বললেন, ঠিক আছে, দিয়ে যাও। ওর পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। বাইরের পরিবেশ নিরস ও থমথমে। জানলা দিয়ে বাইরেটা একবার দেখো। আমিও জানলার কাছে দাঁড়িয়ে সেদিকটায় দেখতে যাব, দেখি একটি মানুষের অবয়ব হাতে একটা ধাতব কিছু নিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছে। আমার মানসিক উত্তেজনার আঁচ গুরুজি যেন কোনো গোপন মন্ত্র বলে পেয়ে গেলেন। দৌড়ে এসে এক পলকের জন্য বাইরেটা দেখেই বললেন, বলাই বেরিয়ে পড়েছে, তাড়াতাড়ি এসো। বলেই দ্রুত ঘরের থেকে বেরিয়ে গেলেন উনি। আমিও ওনার পিছু নিলাম। রঘু দুটি থালা হাতে খাবার নিয়ে আসছিল বৈঠক ঘরের ওপর থেকে। আমাদের এইরূপ ব্যস্ততা দেখে কিছুক্ষণ ফেল ফেলে দৃষ্টিতে চেয়ে রইল। উঠোনে নামতেই শুনতে পেলাম তার প্রশ্ন, কি হলো বাউন ঠাকুর, কোথায় যাচ্ছেন? বাড়ির পেছনের জঙ্গলাকীর্ণ জায়গাতে প্রবেশ করা মাত্রই গুরুজির চলনে সতর্কতা লক্ষ্য করলাম। অতএব আমিও অনুরূপ পদক্ষেপ নিলাম। কৃষ্ণপক্ষের রাত। ঘরের জানালার ওপার থেকে গ্যাস বাতির আলো বেরিয়ে এসে পেছনে যেটুকু স্থানে পড়ছে সেটুকু দ্রুত অতিক্রম করা গেল। তারপরেই শুরু হলো নিশ্চিম আধারের সঙ্গে সজীব অস্তিত্বের মৌন বিবাদ। কোনো মতেই যেন দিক ঠিক করা যাচ্ছে না। আমি গুরুজির একদম কাছে এসে পা টিপে টিপে এগোচ্ছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পরই জঙ্গলের ভেতর থেকে একটা হালকা রিনরিনি শব্দ শুনতে পেলাম। গুরুজি নিচু গলায় বলল, ঘন্টার শব্দ আসছে না? কান খাড়া করে শুনলাম শব্দটা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এসো, শব্দ লক্ষ্য করে এগোনো যাক। আবার অন্ধকারে শুরু হলো আমাদের পথ চলা। সে কি ঘন জঙ্গল, ছোট বড় অনেক গাছেই আমি ধাক্কা খাচ্ছি মাঝে মধ্যেই, কিন্তু গুরুজির যেন তেমন কোনো অসুবিধাই হচ্ছে না পথ চলতে। আরো খানিকটা চলার পর খুঁজে পেলাম শব্দের উৎস। যা দেখলাম তা ক্ষণিকের জন্য আমার স্বপ্ন বলে মনে হয়েছিল। আসলেও কি এমন কিছু হতে পারে? কিশোরী প্রশ্ন করল, কি দেখলেন বলুন না। দেখলাম যে পোশাকে দুপুরেও খেতে বসে বলাইকে দেখেছিলাম, এখন সেই একই পোশাকে একটি গলে যাওয়া কালী মূর্তির সামনে বসে নরকঙ্কালের কপালে সিঁদুর মাখিয়ে দিচ্ছে একজন সম্পূর্ণ অন্য মানুষ। সামনে জেলে রাখা একটি মাত্র মাটির প্রদীপ। শারীরিক পরিবর্তন খুব না হলেও তার মুখাবয়বে যথেষ্ট পরিবর্তন এসেছে। চোখের চাউনি চ্যাপ্টা এবং চোয়াল আরো খানিকটা প্রশস্ত। বলাইয়ের অযত্ন বর্ধিত দাড়িগুলো এখন যেন আরো খানিকটা বড় দেখাচ্ছে। আমি কাপা কাপা গলায় গুরুজিকে প্রশ্ন করলাম, এটা কিভাবে সম্ভব গুরুজি? এই সেই কাপালিক যার কথা তোমায় বলছিলাম। আমি অনেক দেরি করে ফেলেছি তারানাথ। 7 জন্মের অভিশাপের ফল একত্রিত হলে তা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তোমার সে বিষয়ে কোনো ধারণা নেই।
বলে গুরুজি আরো একটু গাছের আড়াল হয়ে দাঁড়ালো। দেখলাম সেই কাপালিক একটি মাটির সরার থেকে কিছু একটা তুলে নিয়ে জিভে ঢেলে নিল। তারপর সেই কঙ্কাল মুন্ডটি উল্টো করে তার মধ্যে কিছু একটা তরল ঢেলে সেটাও গলদ্ধকরণ করল। মুখের হাসি দেখে বুঝলাম যে কার্য উনি করলেন তার ফলাফল খুবই প্রতিকূল ধর্মী হবে। নিচু গলায় গুরুজিকে বললাম, গুরুজি, উনি কি বেতাল জাগরণ করলেন? গুরুজি ধরা গলায় উত্তর দিলেন, ঠিক ধরেছ। চলো তো তারানাথ, বাড়িতে ফিরে চলো। মনে হয় আমার ধারণাই ঠিক। আমি নির্বাক হয়ে আবার বাড়িতে ফিরে এলাম। গুরুজি যে কিছু একটা ধরে ফেলেছেন সেটুকু বিশ্বাস ছাড়া আর ভেতরে কোনো আশার আলো তখনও নেই। উনি সোজা বাড়িতে ফিরে দোতলা সিঁড়ি ধরলেন। তারপর উপরের বারান্দা পেরিয়ে বলায়ের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। উপরের শেকল নামিয়ে যখন উনি দরজা ঈষৎ ফাঁক করলেন তখন আমি ওনার একদম পেছনে। উনি কোন সঠিক ধারণার উপরে ভর করে বাড়িতে ফিরে এলেন তা এবার প্রত্যক্ষ করলাম। তারানাথ থামল, বলল, আজ বরং হুকোটাই একটু খাই, তোমরা বসো। এইটুকু বলে সে উঠে গেল। নির্মাল্য ও কিশোরী দুজনের মুখই গম্ভীর। মিনিট পাঁচেক পরে তারানাথ একটি নারকেলের মালার হুকো ধরিয়ে এনে তক্তপোষে এসে বসল। এই জিনিসটা ধোয়ার গন্ধটা একটু উদ্ঘট ধরনের। তবুও এই সময়ে সে বিষয়ে কথা বলে প্রসঙ্গের মধ্যে বিন্দুমাত্র বদলি আনার অভিব্যক্তি আমাদের কাউরই ছিল না। তারানাথ চোখ বুঝে বার কয়েক টেনে আবার বলতে শুরু করল। গুরুজি দরজা খুলতেই দেখলাম একজোড়া সবজে চোখ দরজার ফাঁক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে হ্যাচকা টান দিয়ে উনি আবার দরজাটা বন্ধ করে দিলেন। প্রশ্ন করলাম, এর অর্থ কি? নিজেকে হত্যা করার জন্যই বেতাল জাগরিত করেছে বলাইয়ের অভিশপ্ত নিয়তি। বলাই জানেও না এখন সে কি করে চলেছে। চলো ছাদে চলো। ছাদে? গুরুজি ততক্ষণে সিঁড়ি ভাঙতে শুরু করেছেন। তোমরা যদি এই কাহিনীতে আমার ভূমিকা খোঁজো তাহলে কিন্তু হতাশ হবে। আমি এই পুরো ঘটনায় কেবল একটি একনিষ্ঠ শিষ্য ও দর্শকের ভূমিকা পালন করেছি। আমি যখন বাড়ির পিছনে এসে ছাদের সিঁড়ি ধরলাম তখন দেখি গুরুজি শেষ ধাপ পার করে ওপরে উঠে গেলেন। আমি পৌঁছাতেই বললেন, চলো ওই কোনায় আমরা একটু গা ঢাকা দিয়ে থাকি, বলাই এখানেই আসবে কাজ সেরে। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ বাদেই গুরুর কথা মতো ছাদের সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। ঠিক তার সঙ্গে উপরে উঠতে লাগলো একটি দুলীয়মান আলোক শিখা। গুরুজি আরো একটু কোনায় ঘেঁষে বসলেন। এবার দেখতে পেলাম বলাইরূপী সেই কাপালিক দুহাতে সেই জ্বলন্ত প্রদীপটি নিয়ে ছাদের নির্দিষ্ট স্থানটিতে দাঁড়ালো, যেখানে সকালেই ঘন রক্তের ছাপ দেখেছিলাম। দু পায়ের থেকে অঝরে রক্তপাত হচ্ছে তার, কিন্তু দৃষ্টি পাথরের মতো স্থির। চোখ বুজে কিছু বিড়বিড় করে ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিল সে। জমাট বাঁধা কালো অন্ধকার যেন আলোক উৎসটি নিভে যাওয়ার অপেক্ষাতেই ছিল। মুহূর্তেই জায়গাটা গিলে ফেলল অন্ধকারের করাল গ্রাস। মিনিট কয়েক পরে সিঁড়িতে আবার পায়ের শব্দ পেলাম। নিচু গলায় বললাম, মনে হয় সে নেমে গেছে। গুরুজি আমার পিঠে একটা চাপ দিয়ে উঠে দাঁড়ালেন। তার ইশারা পেয়ে দুজনেই নিচে নেমে এলাম। পেছনের জঙ্গল পেরিয়ে সম্মুখের উঠোনের দিকে ঘুরতেই দেখলাম বলাই হাত বাড়িয়ে রঘুর কাছের থেকে গামছা নিচ্ছে। আমাদের পায়ের শব্দে ঘুরে তাকিয়ে বলল, আরে শম্ভু, এত রাতে কোথায় গেছিলি? তোরা ঘুমোসনি কেন?
তুই কোথায় গেছিলি, আর এত রক্ত কিসের? বলাই পায়ের দিকে একবার তাকিয়ে বলল, আর বলিস না, পুকুরের দিকে রাত্রে খুব চুরি হচ্ছে। মাঝে মাঝে রাতে যাই পুকুরটা দেখতে। জঙ্গলে জায়গা একদম জোকে ভর্তি, গেলেই 2-4টে পায়ে জড়িয়ে যায়। এই অসুস্থতা নিয়েও পুকুর দেখতে যেতেই হয় বলাই? এবার লোকটি একটু থমকে গেল, ভ্রুকুটি করে বলল, কেন রে, আমি তোদের বা রঘু কাউকে বলে যাইনি? আমাদের তো বলিসনি, জানি না রঘুকে বলেছিস কিনা। কিছুক্ষণ ভেবে চিনতে বলাই বলল, না, এমন তো হওয়ার কথা নয়, তাহলে হয়তো তোরা শুনতে পাসনি। আচ্ছা, অনেক রাত হলো, আমার পাটাও কেমন যন্ত্রণা করছে। আজ তোরা শুয়ে পড়, কাল একবার পুকুরের দিকটা ঘুরিয়ে আনবো, চাইলে ছিপ নিয়েও বসতে পারিস। বলেই উনি ভৃত্যের নিয়ে আসা ঘটির জল দিয়ে পা ধুয়ে কোনো রকমে পা মুছে বারান্দা পেরিয়ে সদর দরজায় পা রাখলেন। তখন গুরুজি বললেন, তুই আজ ঘরে যাবি না বলাই? কি, কেন? তুই নিজেই নিজের মৃত্যুকে আহ্বান করেছিস বন্ধু। তুই এখন নিজেকে যা দেখছিস সেটা তুই নস। তোর সাথে আমার কিছু কথা আছে, আমাদের ঘরে চল। এই সময় রঘু গেছিল জলের ঘটিটা রেখে আসতে। সে ফিরতেই গুরুজি তাকে বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। সে চলে গেল। বলাই বললে, শম্ভু ভাই, তোর এই জ্যোতিষ চর্চা কাল হবে এক সময়। আজ শরীরটা একটুও ভালো লাগছে না আমার। তুই কি আজ মারা যেতে চাস? মাথাটা একেবারে গেছে নাকি পথে ঘুরে ঘুরে? আজ যখন শেষ পর্যায়ে এসেই পড়েছিস, তখন সবটা দেখার অধিকার তোর হয়েছে। আয়, আমার সাথে আয়। বলে বলাইয়ের হাত শক্ত করে ধরে তাকে নিয়ে গেল আমাদের ঘরে। আমি ঘরে ঢোকা মাত্রই আমায় দরজা বন্ধ করে দেওয়ার ইশারা করলেন গুরুজি। তারপর একটা চেয়ার বিছানার পাশে টেনে এনে সেখানেই বলাইকে বসিয়ে উনি ঠিক তার বিপরীতে বসলেন। আমি চেয়ারের পেছনে দাঁড়িয়েছি বিস্মিত হয়ে। গুরুজি বললেন, আমার দিকে তাকা। বলাইয়ের সাথে সাথে আমিও চাইলাম তার চোখে। কি বিপুল সেই নেত্রের ক্ষমতা! চোখের মণি দুটি যেন ধীরে ধীরে তার সম্পূর্ণ চোখ দুটিকেই আচ্ছাদিত করে ফেলল। আমি হারিয়ে গেলাম সেই চোখের ভেতরকার চলমান প্রেক্ষাপটে। তার দুটো চোখ যেন হঠাৎ জানালা হয়ে গেল কোনো এক নতুন পৃথিবীর। দেখতে পেলাম একটি ঘন জঙ্গলে বসে দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করে চলেছে একজন কাপালিক। তার মুখের সাথে আমি অদূর ভবিষ্যতেই পরিচিত। সে আর কেউ নয়, আমার বর্তমান গৃহস্বামী বলাই। এক মুখ অযত্ন বর্ধিত কাঁচা পাকা দাড়ি এবং মাথার উপর পাহাড় চূড়োর ন্যায় জটা। একটি রক্তাক্ত বেদির উপরে একটা বছর 7-8 শিশু শুয়ে রয়েছে অচৈতন্য হয়ে। মন্ত্র পাঠ শেষে সে হাতে তুলে নিল রামদা। উঠে দাঁড়িয়ে সর্বশক্তিতে সেই খাড়া বসিয়ে দিতে যাবে এমন সময় সেখানে আবির্ভাব হলো একজন শ্বেত বস্ত্র পরিহিত সাধকের। এ কি করছো তুমি? হ্যাঁ? কাপালিক খাড়া নামিয়ে রেখে হাত জোড় করে বলল, বাবা, আমি এক সাধনায় রত হয়েছি। 108 নরবলি দিলেই আমি অমরত্ব পাব। আর একটা বাকি বাবা, আপনি আমায় আশীর্বাদ করুন যাতে আমি... মূর্খ, নিষ্পাপ বাচ্চাগুলোর প্রাণ কেড়ে নিয়ে তুই হবি অমর? কোন দেবীর উপাখ্যানে লেখা আছে এই নিয়ম? হ্যাঁ, তোকে আজ আমি অভিশাপ দিলাম। একবার নয়, যতগুলো প্রাণ তুই কেড়েছিস ততবারই তুই জন্মাবি, এবং প্রতিবারই নিজের প্রাণের বলি তোকে নিজের হাতেই দিতে হবে। এই পর্যায়ে অভিশাপ দেবেন না বাবা। আমি চাই না
আমি চাই না কোনো বৃদ্ধের উপরে আমার হিংস্রতা জেগে উঠুক। অর্বাচীন, তোর এত বড় স্পর্ধা! বলেই সেই সাধক সেখান থেকে অন্তর্ধান হলেন। পরক্ষণেই দেখলাম সেই কাপালিক হঠাৎ হাঁটুর উপরে ভর দিয়ে বসে পড়ল। সেই মহাপুরুষের প্রয়োগ করা কোনো অসীম ক্ষমতা বলে সম্মোহিতের মতো সে পড়ে থাকা রামদা তুলে নিয়ে বসিয়ে দিল তার গলায়। এভাবে বিভিন্ন পর্যায়ে প্রতিটা জন্মে, কখনো জলে ডুবে, কখনো গলায় দড়ি দিয়ে, কখনো বা অভুক্ত ভিখারি হয়ে জন্ম নিয়ে আত্মসংবরণ করে মরল সেই কাপালিক। তারপর হলো বলাইয়ের জন্ম, এবং আমার চোখের সামনে ভেসে উঠল আজকে রাতের ঘটনাটা, যেটুকু খানিক আগেই আমি এবং গুরুজি গোপনে জঙ্গলে গিয়ে দেখে এলাম। বলাইরূপী কাপালিকের জাগ্রত বেতাল আমাদের ঘরের খোলা জানালা দিয়ে প্রবেশ করে গিয়ে ঢুকল বলাইয়ের ঘরে, এবং তারপর সে হেঁটে এলো ছাদের উপর প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই ফিরে এলাম বাস্তব পৃথিবীতে। গুরুজি বললেন, এবার বিশ্বাস হলো? এ আমি কি করলাম আর কি করে আসছি যুগের পর যুগ? বলাই, আমি তোকে বাঁচাতে চাই, কারণ এতে তোর কোনো দোষ নেই। তুই আমায় সহযোগিতা করবি কি এবার? বলাইয়ের চোখ সমবেদনার জলে পরিপূর্ণ হয়ে গেল। গুরুজি তার মাথা দু হাত দিয়ে চেপে ধরে চোখ বুঝলেন। মুহূর্তেই ঘর উদ্ভাসিত হয়ে গেল একটা নীলচে রশ্মিতে, এবং তারপরে যা ঘটল তা মনে পড়লে আজও আমার শরীরের সমস্ত পশম খাড়া হয়ে ওঠে। দেখলাম গুরুজির মুখ ধীরে ধীরে তার আদল পরিবর্তন করছে। একটু আগেই যে কাপালিককে তার দৃষ্টি কটাহে দেখেছিলাম, খানিক সময়ের ব্যবধানে যেন তার চেহারাতেও সেই মূর্তির অবয়ব ফুটে উঠেছে। কতক্ষণ ধরে এই কার্য চলল জানি না। হুশ হলো যখন চেয়ারে বসে থাকা বলাই ঝুপ করে মেঝের উপরে এলিয়ে পড়ল। পলক ফেলতে দেখি আমার সামনের মানুষটা আর গুরুজি নেই। সে এখন সম্পূর্ণরূপে বলাইয়ের ষষ্ঠ জীবন পূর্বের অভিশপ্ত কাপালিকে পরিণত হয়েছে। সে বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে চলে গেল। গতিবিধি দেখলেই বোঝা যায় কোনো মন্ত্র বলে সে হেঁটে চলেছে। তারপর দোতলা সিঁড়ি ধরে পৌঁছালো বলাইয়ের ঘরের সামনে। তৎক্ষণাৎ শেকল খুলতেই যেন ক্ষুধার্ত সাপদের মতো এক টানে ভেতর থেকে তাকে টেনে নিল বেতাল। তারপর আর কিছু মনে নেই আমার। পরদিন সকালে যখন চোখ খুললাম, দেখি আমার মাথার কাছে বলাই বসে রয়েছে। সামনে দাঁড়িয়ে আছে গুরুজি এবং রঘু। বলাই প্রশ্ন করল, এখন কেমন লাগছে? গুরুজি গোপনে মুখের উপরে আঙুল দিয়ে থেমে যেতে বললেন। মনের ভেতরে কৌতূহলের ঝড় নিয়ে সেই দিনটা ওই বাড়িতেই কাটালাম। পরদিন বলাইয়ের কাছের থেকে বিদায় নিয়ে আবার গ্রামের সরু পথ ধরলাম আমরা দুজন। গুরুজিকে প্রশ্ন করলাম, এখন কি তবে বলাইবাবু সম্পূর্ণ বিপদমুক্ত? সম্পূর্ণ। আপনি এমন বিধির বিধান পরিবর্তন করলেন কিভাবে প্রভু? ভেবেছিলাম তোমায় বলবো না, তবে আজ তোমায় এটা শিখিয়ে যাব, কারণ ভবিষ্যতে তুমিও একদিন এমন কোনো বিপদের সম্মুখীন হবে। কাল যখন সম্পূর্ণ সেই কাপালিক রূপ নিয়ে ওই ঘরে প্রবেশ করি, তখন কিন্তু বেতাল তার লক্ষ্যকে না পেয়ে সেই কাপালিককেই হত্যা করেছে। তুমি হয়তো জানো যে বেতাল জাগবে, লক্ষ্যভ্রষ্ট হলে বেতাল তাকে এসেই মারবে। আমি কাল বলাইয়ের 7 জীবনের প্রাপ্ত অভিশাপ গ্রাস করে নিয়েছি। এখন তার উপরে যা বর্তিত হতো, এখন থেকে সেটা আমার উপরে কার্যকরী হবে।
কিন্তু সে অভিশাপ আমার প্রাণ হরণ করতে পারবে না, কারণ আমার সৃষ্টি অভিশাপ দিয়েই। এর বাইরে কিছু জানার অধিকার তোমার এখনো হয়নি, পরে ধীরে ধীরে সব জানতে পারবে। এমন শত শত দুঃখ, কষ্ট, অভিশাপ আমি পরিচালনা করি পোষ্য করে। কানে কানে মন্ত্রটি নাও, আমি বিদায় নেব। সেদিন গুরু আমায় কানে কানে এই মন্ত্র দিয়ে গেছিলেন, তবে আমার কিন্তু বুঝতে বাকি ছিল না যে স্বয়ং কাল ভৈরব আবার আমায় দেখা দিয়েছেন। জগৎমাতার কৃপা গুণে এমন গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে অনেকবারই তার দেখা আমি নানা রূপে পেয়েছি। একমাত্র বিধাতাই তো পারেন বিধির মোচন ঘটাতে। যে নিজেই নীলকণ্ঠ, তার কণ্ঠে এমন প্রচুর অভিশাপের বিষ নিমেষেই হজম হয়ে যায়। তারানাথ চুপ করল। আমরা সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলাম, ধাতস্থ হলাম হুকোর ঘর ঘর শব্দে। কিশোরী বলল, কিন্তু আপনি স্বপনের বাড়ি ছিলেন কিভাবে? এটা নির্মাল্য ভালো বলতে পারবে। নির্মাল্য বলল, সেদিন তোমরা চলে যাওয়ার পর ঠাকুরমশাই কিন্তু আবার আমার বাড়িতে এসেছিলেন। আর আমি যেহেতু কিশোরীর অফিসের ঠিকানা এবং বেশ কয়েকজনকে চিনি, তো সেইখান থেকে আমি কি করি, ওই স্বপনের কিন্তু অ্যাড্রেসটা মানে ঠিকানাটা বার করে আমি ঠাকুরমশাইকে দিয়ে দিই। কিন্তু আপনি যে বললেন বিধির বিধান মোচন কেবল বিধাতাই করতে পারে, তবে ওই যে গল্পের শুরুতেই বলেছিলাম, আমিও এক বৃহৎ প্রশ্নের সামনে দাঁড়িয়ে পড়েছি এই কার্যের পরে। আজ আপাতত এই কৌতূহল নিয়েই বাড়ি ফিরতে হবে তোমাদের। যদি কখনো এর উত্তরের সন্ধান মেলে অবশ্যই জানিয়ে দেব।